হ্যালো, কি অবস্থা সবাই? ভালো আছি আমরা। আপনার কি খবর বলেন? এই এই তো আছি। হঠাৎ করে আচ্ছা, এর আগেও ফারাজ ভাইয়ের সাথে আমার কয়েকবার কথা হয়েছে। একবারই কথা হয়েছে। আর মাঝখানে আমি একটা লাইভে আ মাসুদ মুফতি মাসুদ ভাইয়ের সাথে কথা বললাম। তো আমি একটু আমার ব্যাপারে আমি ওইভাবে তো বলতে পারব না। বাট আমি যতটুকু একটু আমার হঠাৎ করে এই ধারণাটা কেন কবে থেকে শুরু হলো এটা নিয়ে একটু বলি। যেমন ক্লাস 7 এ ১ম যখন শুনলাম গনিমতে মালের কথা তখন আমি আমার ফ্যামিলিকে জিজ্ঞেস করলাম যে ওয়াই, মানে এটা কিভাবে ন্যায্যতা এটা? কেন আমি যদি মাফ করে দিতে পারি, আমি যদি একটা মানুষ হয়ে সাধারণ মানুষ হয়ে মাফ করে দিতে পারি, আর নবী এত বড় মানুষ, এত শুনছি এত ভালো মানুষ, সে কেন পারবে না? তো যাই হোক এরপরে এগুলো নিয়ে অনেক আমাকে চুপ করানোর চেষ্টা হ্যান-ত্যান এই সেই। তারপর থেকে আমার আসলে আস্তে, আস্তে বিলিফটা হওয়া বন্ধ হয়ে গেল। তারপরেও আমি চেষ্টা করছি অনেকভাবে নিজেকে, আচ্ছা এটা মনে হয় ভুল, এটা মনে হয় মিথ্যা, এটা হতে পারে না। আম যাকে আমি এত, মানে আমার ছোটকাল থেকে যাকে এত ভালোবাসার একটা মানুষ, সে এত বড় এই কাজটা কিভাবে করে? এটা নোংরা একটা কাজ, গনিমতের মালের কাজ। সো দাসী, ক্রীতদাসী এগুলা মানে এত বিচ্ছিরি এত জিনিসপত্র আছে। ভাবছি ভুল, 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 ভুল। তারপরেও আমি নিজের মতো করে মানে আরব দেশের যে রিলিজিয়াস গুলা ছিল, ওটা নিয়ে কিছু নিজের মতো করে সার্চ করলাম। দেন আস্তে, আস্তে যেটা আমি বুঝতে পারলাম যে নবী, যা আমি সম্মান দিয়ে বলছি যে নবী উনি আসলে নতুন কিছু ইনভেন্ট করেনি। উনি উনার পৌত্তলিক যে ধর্মটা, উনার ধর্মে আগে থেকেই উনাদের যে দেবতা ছিল, এটা মানে প্রধান যে দেবতা উনার নাম ছিল আল্লাহ। কারণ ওই আল্লাহকেই সে প্রমোট করে গেছে যখন মানে ওটার সাথে আসলে উনি হচ্ছে যে ইহুদি ধর্মের যে বিশ্বাসটা কিছুটা মিলায়া দেন সে তার পৌত্তলিক ধর্মটাকেই সে প্রমোট করে গেছে। এবং এখানে আমাদের যে হজটাকে তখন গ্রেট ফেয়ার বলা হতো বিফোর ইসলাম। তখন ওই ৭টা তাওয়াফ দেওয়া, রোজা রাখা, ঈদ পালন করা। ঈদটা হচ্ছে গিয়ে চাঁদ দেবতাকে উৎসর্গ করে পালন করা হতো। রোজা রাখাটাও চাঁদ দেবতার জন্যই হতো, যে আল্লাহ। এবং আমরা আমাদের বিভিন্ন ইসলামিক বিভিন্ন চিহ্ন দেখি চাঁদের, চাঁদের সাথে ইয়া করা। তো যেখানে আমরা মানে আমি ওইগুলা নিয়ে কোয়েশ্চেন করতে, করতে আসলে এতদূর মোটামুটি কিছুটা রিসার্চ করা। তো পরে আপনাদেরকে শুনতে পেলাম, আপনাদের কথা শুনলাম। আপনারা আরো সুন্দর করে একদম মানে দলিলপত্র নিয়ে, হাদিস নিয়ে এত সুন্দর করে কথা বলেন, এত যুক্তি দিয়ে কথা বলেন। তখন আমার মনে হলো যে আমি একা না, দুনিয়াতে আরো মানুষ আছে। তখন মানে একটা সাপোর্ট পেলাম। আমি এখন মোটামুটি কাইন্ড অফ একটা একটা ভালো জায়গায় আছি। আমি মেন্টালি মানে ফিজিক্যালি ওকে, আলহামদুলিল্লাহ ভালো জায়গায় ছিলাম। আমি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সবসময় বলি, এটা মনে হয় ছাড়তে পারবো না বলতে। কিন্তু আপনার কথা থেমে গেছে। ইশারা আপনার কথা কিন্তু এখন আর শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? এখন আবার শোনা যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ। তো কতদূর বলছি আমার খেয়াল নাই। তো আমার যেটা মানে এই ইয়া করতে গবেষণা বা গবেষণা অ্যাকচুয়ালি না, রিসার্চ করতে, করতে যেটা একটা দেখলাম যে ড্যান গিবসন একজন মানে কানাডিয়ান একজন হিস্টোরিয়ান ছিল, তো ইতিহাসবিদ ছিলেন। ছিলেন না, আছেন আরকি। উনি যেটা উনার একটা রিসার্চ দেখলাম যে উনি যেটা বলতেছে, ডকুমেন্টেশন দেখলাম যে উনি যেটা বলতেছে যে ভরসা মক্কা করা যে যায় না, ভরসা করা যায় না এগুলো তো। উনি ইতিহাসবিদের থেকে বড় হচ্ছেন, উনি হচ্ছে একজন ক্রিশ্চিয়ান প্রিচার, মানে আচ্ছা ক্রিশ্চিয়ান ধর্মাবলম্বী এবং ক্রিশ্চিয়ানিটিকে আভর করেন, মানে ক্রিশ্চিয়ানিটিকে প্রিচ করেন। জি। আম, এটা ওনার যে গবেষণা, ওই গবেষণার উপর আমি কোনো দেখি নাই, কোনো ধরনের আপনার পিয়ার রিসার্চ দেখেন বা পিয়ার রিভিউ দেখিনি আর কি, যে এটার উপর আর কেউ কোনো কাজ করছে জিনিসটা দেখিনি। সো ওইটাকে একবারে গ্রহণযোগ্য বলার খুব বেশি একটা পয়েন্ট নাই আসলে। কিন্তু মানে উনারটা গ্রহণযোগ্য না, মানে উনার ইয়াতে করে নাই, কিন্তু উনার কিছু কথাবার্তা যেটা ছিল যে মানে যেটা ইভেন আমি তাওরাতেও দেখছি যে আহ, ইব্রাহিম আলাইহিস সালাম যে মক্কায় আসার কোনো ধরনের প্রমাণ কোথাও নাই, কোরআন শরীফ ছাড়া। মানে ইভেন তাওরাত, ইভেন বাইবেলেও কোথাও আমি মক্কায় এসে যে উনি ওই কাবা শরীফ বানাইছে সেইটার কোথাও কোনো প্রমাণ কোরআন ছাড়া কোথাও নাই।
সেটার দাবি কোরআন ছাড়া কোথাও নেই। কোরআনেও তো কোনো প্রমাণ নেই, কোরআনের দাবি বলা আছে। দাবি আর কি, ও তো দাবি কোরআন ছাড়া কোথাও নাই। আর মানে এত দূর থেকে পায়ে হেঁটে তখন মক্কায় এসে মানে একটা মানে ইয়া বানানো, কাবা শরীফ বানানো, বা তখনকার তো মন্দিরই ছিল, তারপরে আবার ব্যাক করে ওই ইয়াতে যাওয়া, জেরুজালেমে যাওয়া, ওই সময়কাল আর তার মৃত্যুর সময়কালটা এতটা বেশি কন্ট্রাডিক্টরি, যেটা মোটামুটি যদি কোনো হিস্টোরিয়ান, যদি যে কেউ যদি এটা সার্চ করে, রিসার্চ করে ঠিকঠাক মতো, তাহলে বোঝা যাবে যেটা। আর তাছাড়া আরো কিছু হিস্ট্রিয়ানদের দাবি হচ্ছে গিয়ে মক্কা বা এই যে সরি কাবা শরীফ আরো কয়েকটা জায়গায় ছিল, কিন্তু নবী ওনার পৌত্তলিক যে মানে ওনার দাদা বা ওনার ফ্যামিলি তো ধর্মের কাজটাই করতো, ওনারা তো ধর্ম মানে ওনার দাদা ছিলেন হচ্ছে গিয়ে মেইন যে প্রিস্ট তখনকার, তখন মেইন প্রিস্ট ছিল হচ্ছে কুরাইশ বংশের মেইন প্রিস্ট, এবং উনি খুব সম্মানী ব্যক্তি ছিলেন। তো উনি ওইটারই মানে ইনহেরেন্টলি ওই কাজটাই করছেন। সো উনি ওনার মক বা ওনার যে গ্রেট ফেয়ারটা হইতো বা হজ যেটা হইতো ওই সময়টাতে, তখন ওই গ্রেট ফেয়ার বা হজের যে কাজকর্মগুলো ওনারা করতেন, এটার মানে আয়োজনের ব্যাপারটা ওনারা করতেন। তো ওইটা শুধুমাত্র যাতে মক্কাই হয় সেজন্য বাকি জায়গার যে আবারও বন্ধ হয়ে গেছে কথা। কথা আবার এখন আবার শোনা যাচ্ছে না। আমিও শুনতে পাচ্ছি। হ্যালো, এখন আবার শোনা যাচ্ছে। আচ্ছা সরি, যেটা হচ্ছে বারবার আমার ইয়েটা বন্ধ হয়ে যাচ্ছে কোনো কারণে। তো যেটা হচ্ছে গিয়ে কত কিছু হিস্টোরিয়ানদের দাবি হচ্ছে গিয়ে আর মক্কার মানে আরো সরি কাবা শরীফ আরো অনেক জায়গায় ছিল, যেটা পরবর্তীতে নবী ভেঙে ফেলছে, কারণ ওনার যে পারিবারিক যে বিজনেসটা ছিল, ধর্মীয় যে বিজনেসটা, সেটা বাঁচানোর জন্য বা মক্কাকে বাঁচানোর জন্য সবসময় যেন মক্কাই মানে কেন্দ্রবিন্দু থাকে এই গ্রেট ফেয়ার বা হজের, সেই কারণে উনি ভেঙে ফেলছে, এরকম আমি কিছু হিস্ট্রিতে পাইছি। যেটা কি আপনারা শুনছেন বা কিছু? এরকম তো আসলে আমরা তো এই ধরনের আলোচনা আসলে একটু কমই করি। আমরা মানে এত ওভারঅল আলোচনা আমরা আসলে করি না। হ্যাঁ, আমরা যে আলোচনাগুলা করি যে ছোট ছোট স্পেসিফিক বিষয় নিয়ে আমরা খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনাগুলো করি। কিন্তু মোহাম্মদ যে আসলে কেন কোনটা করেছিল সেটা একটা বড় বিষয়, এবং এটা সম্পর্কে একটা সাবজেক্টিভ ওপিনিয়ন দেয়া যেতে পারে, কিন্তু অবজেক্টিভ কোনো এভিডেন্স আমরা দেখাইতে পারবো না। হ্যাঁ, তো আচ্ছা, এই ধরনের মতামত থেকে আমরা আসলে আমাদের লাইফ গুলাতে আমরা একটু বিরতই থাকি। এই ধরনের মানে সাবজেক্টিভ ওপিনিয়ন দেয়া থেকে একটু বিরতই থাকি। আমরা যেটা করার চেষ্টা যেটা করি যেটা সেটা হচ্ছে হ্যাঁ, যেটা যেটা দলিল হার্ড আপনাদের এভিডেন্স কাছে। আছে, সেই হার্ড এভিডেন্সটা দিয়ে আমরা অবজেক্টিভলি প্রমাণ করি যে নবী মোহাম্মদ এই কাজটা করছিল বা এই কাজটা করতো। কিন্তু এইটার মানে পৌত্তলিক ধর্মে যে আল্লাহ নামের একজন দেবতা আছে, এটার তো মানে দলিল আছে, এবং যেমন আমাদের নবীর নাম, নবীর কিন্তু বাবার নাম ছিল কিন্তু কিন্তু আব্দুল্লাহ। এই কিন্তু এইটার এগেইনস্টে মুসলিমদের কাছেও তাদের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আছে, যে তাদের ভিতরে আচ্ছা, একটা ওইখানে আসলে আল্লাহকেই ইয়া করা হইতো, কিন্তু পরবর্তী সময়ে সেটা বিকৃত হয়ে গেছে। তারা আসলে আল্লাহকেই আগে থেকে বিশ্বাস করতো, কিন্তু পরে এটা বিকৃত হয়ে এটা পৌত্তলিকতার দিকে চলে গেছে, আচ্ছা, মূর্তি আচ্ছা, পূজা আচ্ছা, শুরু হয়েছে। এই রকমের তারা একটা আপনাকে হয়তো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে। এই কারণে আচ্ছা। এই জায়গাটাতে তারা যেই জিনিসটা করবে এবং আপনি যেই জায়গা থেকে তাদেরকে দেখাবেন, তারা হুম, আপনাকে যেই ব্যাখ্যাটা দিবে, এই হুম, আলোচনাতে আসলে সেইখানে আপনি কোথাও একটা ফলাফলে যেতে পারবেন না। হুম, হুম। যে একটা পরিষ্কার একটা চিত্র সেখান থেকে আমরা বের করতে পারবো না কিছু। মানে এটা নিয়ে দুই পক্ষের একটা ধস্তাধস্তি হবে হ্যাঁ, শুধুমাত্র। হ্যাঁ, না আমি মুমিনদের সাথে আসলে আলোচনায় যেতে রাজি না, কারণ ওনারা মানে যত আপনি যদি বলেন মানে তোমার ডান হাত ডান দিকে, মানে কোরআন শরীফে লেখা আছে বাম হাত বাম দিকে, সো ও ডান হাত দরকার বলে কাইটা বাম হাতের জায়গায় লাগায় তারপরে আপনাকে প্রমাণ করার চেষ্টা করবে। সো ওদের সাথে কথা বলে আসলে নেই, ওরা যখন নিজে থেকে ওরা ইনলাইটমেন্ট হওয়ার চেষ্টা করবে তখন ওরা হবে। কেউ কেউ যদি না না কারো না, কারো যদি আগে থেকে আমরা যেটা চেষ্টাটা করি যে তার ডান হাত যে ডান দিকে এবং বাম হাত যে বাম দিকে, আসলে হুম, কোরআনে যে ভুল লেখা আছে হুম, সেটা আমরা দেখানোর চেষ্টা করি।
এরপরে তারা মানবে, অনেকেই মানবে না, আমরা জানি যে অনেকে এই জিনিসটা তারপরেও ইয়া করবে, নানাভাবে গোঁজামিল দিয়ে তারা চেষ্টা করবে এটাকে ঢাকা দেওয়ার। কিন্তু জি। আমাদের যে কাজটা হচ্ছে সেটা উপস্থাপন করা, রেফারেন্স সহ উপস্থাপন করা এবং একটা অবজেক্টিভ প্রমাণ দেয়া যে এই যে এইখানে দেখা যাচ্ছে যে এই জিনিসটা তাদের রেফারেন্স থেকে আমরা না, দেখাচ্ছি যে আপনারা যে কাজটা করছেন সেটা নিঃসন্দেহে খুব ভালো কাজ করছেন। আমি খুবই খুবই মানে কি বলবো, যে মন থেকে আপনাদের জন্য পজিটিভ ভাইব পাঠাচ্ছি। সো অবভিয়াসলি এটা চালিয়ে যান। আছি, আর মাঝে মাঝে হয়তো বা যদি মনে হয় যে থাকার ইচ্ছা আছে আপনাদের সাথে, আমার এটা নিয়ে অনেক আগে থেকে কিছু, আমি একটু হিস্ট্রি মানে ব্যাপারটা নিয়ে আমি হিস্ট্রিক্যালি একটু রিসার্চ করি। আর ওনার যে এত বড় একটা কাজ করে ফেলছেন, এত সেই মানে 1400 বছর ধরে এখন পর্যন্ত তার একটা নিয়মের মধ্যে আমরা চলতে বাধ্য হচ্ছি। মানে উনি কতটা চালাক চতুর ছিলেন, বা তার সাইকোলজিক্যাল জার্নিটা কেমন ছিল, তার ফিজিক্যাল জার্নিটা কেমন ছিল, সবকিছু নিয়ে একটু রিসার্চ করতে ভালো লাগে, নিজে নিজেই করি। সো যাই হোক, আজকের জন্য তাহলে আসি। ঠিক আছে, আপনি আবারও আপনার সাথে নিশ্চয়ই কথা হবে পরে। হিকমা আপু, আপনি কি কিছু বলবেন? না ভাই, আমি অ্যাকচুয়ালি ভাবতেছিলাম যে উনি যে গণিমতের মাল নিয়ে কথা বলতেছে না, ক্লাস 7 এ উনি রিয়েলাইজ করছে, which is a really good thing and it's really important for women specifically to realize. But জানেন, আমার মনে আসতো যে গণিমতের মাল was something that used to be said in a positive thing. I remember আমি ফার্স্ট গণিমতের মাল ওয়ার্ডটা শুনছি স্কুলে, যখন এরকম করে বলতেছে একটা আমার টিচার, জিমের যে টিচারটা, যে your body is like গণিমতের মাল যেভাবে ভালো করে রাখেন না, আপনার বডিকে ওইভাবে রাখতে হবে। তো আমি বুঝি নাই তখন, বাট নাও আই আন্ডারস্ট্যান্ড হাউ হার্মফুল ইট ইজ। আর মানে কি বলবো, গণিমতের মাল নিয়ে তো কিছু বলতেও খারাপ লাগে, মানে ডিসগাস্টিং লাগে। বাট ট্রুথ ইজ যে আমরা যে মানে সৌদি আরবিয়ার একটা নিউজ আমি বলি আসিফ ভাই, এটা হলো এই মাসের ফার্স্টের দিকের ঘটনা, মেবি 1 or 2 তারিখের নিউজ। এটা আমি প্রথম আলোতে নিজে পড়ছি। সো লাইক অ্যাপারেন্টলি অ্যাকর্ডিং টু লাইক দ্য গার্ডিয়ান নিউজপেপার, there are like hundreds of rooms in Saudi Arabia যেখানে যে মেয়েরা একটু ধরেন লাইক হাজবেন্ডের কথা শুনে না, বাবার কথা শুনে না, ওইখানে যে ওই রুমে লেজিট মেয়েগুলাকে ধরে রাখে আর কি, মানে একদম ওইখানে যে ওদেরকে টর্চার করে অ্যান্ড এভরিথিং। সো এটার ইয়েটা ছিল যে অবাধ্য নারীদের জন্য কুখ্যাত গোপন কারাগার। আমি ওটার স্ক্রিনশট নিয়ে রাখলাম বিকজ ইট ওয়াজ সো স্কেয়ারি, বাট এটা এখন মানে নর্মাল হয়ে গেছে এখন। নট ইভেন দ্যাট, এখন আমাদের দেশে যে চার বিয়েটাকে নর্মালাইজ করার চেষ্টা করতেছে, মানে সোশ্যাল মিডিয়া খুললে My God, হ্যাঁ, এনআইডিতে এখন 4টা ওয়াইফের নাম দেয়া যাবে। এবং সবচেয়ে ফাকড আপ জায়গা হলো যে অ্যাজ ইউ নো যে আমাদের কান্ট্রির লেফটিস্টরা তারা কোনো পয়েন্টই ধরতে পারে না। আমি একজনকে বলতেছি যে দিস ইজ সো ফাকড আপ, যে এখন কেন এনআইডিতে একটা ছেলে যদি 4টা মেয়ের নাম দিতে পারে, একটা মেয়েরা এমনিতেও চায় না এরকম 4টা হাজবেন্ড, কিন্তু একটা মেয়ে কি ইয়ে করবে। এবং এটা কতটা ডিসগাস্টিং যে উই আর লিটারালি রুইনিং দ্য কনসেপ্ট অফ রিলেশনশিপস এন্ড লাভ, আমার কাছে মনে হয়। বাট ওইটাই যে এত নর্মালাইজ কবে হয়ে গেল এই জিনিসটা, যে men can just go around with 4 wives and it's just okay, like ইটস জাস্ট ওকে। এবং শিক্ষিত মেয়েরা বলতেছে এটা তাদের জন্য জাস্টিফিকেশন, মানে এটাই তারা চাচ্ছে, তার জামাইকে যাতে জিনা না করে, সেই কারণে তারা মানে ইয়া করবে, মানে জামাইকে বিয়ে দিবে। মানে এটা মানে এটার আমার কোনো বউ যদি এরকম হয়তো, তাকে শেখানো উচিত এগুলো। আমি কিছুদিন আগে একটা ইয়া শুনতেছিলাম যে জিনের সাথে জিনা, মানে মানে জিন বউ কত কিছু। ডিসগাস্টিং পুরা। এবং মানে এরকম তো এখন ভিডিওসও, মাঝখানে তো একটা ডাক্তারের ভিডিও ভাইরাল হয়েছিল যে একটা মেয়ে যদি 1 উইক পিরিয়ডে থাকে, তাহলে 4টা বউ থাকলে একটা ছেলে প্রত্যেক উইকে সেক্স করতে পারবে, এরকম What একটা the মানে একদম। হ্যাঁ, মানে 4টা ম্যারেজ কেন মানে সাইন্টিফিক্যালি জাস্টিফাইড, হ্যাঁ, এটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছে যে এক একটা মেয়ের তো 1 সপ্তাহ, মাসের ভিতরে 1 সপ্তাহ তো সে করতে পারে না, তাই না? 1 সপ্তাহ তো 5 দিন বা 1 সপ্তাহ তো তারা সে থাকে। তো তাহলে ওই সময়টা তার হাজবেন্ড কি করবে?
আরেক বিবির কাছে একটা যাবে যার যে এভাবে। লোকটার একটা বসে অনেক বেশি দুঃখে কষ্টে আছে এরকম বোঝাচ্ছে মানে। না না, Exactly. বোঝাচ্ছে যে এই একটা নির্দিষ্ট সময়, তো মেয়েদের একটা নির্দিষ্ট সময়, এক সপ্তাহ তো তারা এটা করতে পারে না, এই সময়টা তো হ্যাঁ হ্যাঁ তারা হ্যাঁ ব্লক সময় থাকে। এখন 4 বিবিতে 4 সপ্তাহ, দেখেন হিসাবটা কত সুন্দর, ম্যাথমেটিক্যাল মিরাকল অফ ইসলাম, যে 4 সপ্তাহ 4 বউ, মানে এক এক সপ্তাহ এক এক বউ যদি সমস্যা থাকে। হচ্ছে কি আমরা যেটা মেয়েরা জানি যে আমরা মেয়েরা আমরা ফ্রেন্ডরা যখন একসাথে হই তখন আমাদের কাইন্ড অফ একসাথে থাকলে না আমাদের ইভেন পিরিয়ড সার্কেলটা একরকম হয়ে যায়, কাছাকাছি হ্যাঁ, ডেটে এটা চলে fact, আসে। সেক্ষেত্রে হয়ে fact. যায়, হ্যাঁ হ্যাঁ। কিন্তু হ্যাঁ ওইটাই হচ্ছে সমস্যা, যে 4 বউ একসাথে থাকলে তো তাদের ইয়াটা একসাথে হয়ে যাবে, তখন এই জামাই কি করবে? নট ইভেন দ্যাট, আবার বলা আছে যে ইয়া থাকতে হবে, অ্যাবিলিটি থাকতে হবে, ভরণ পোষণের অ্যাবিলিটি থাকতে হবে। সো ওকে ফাইন, ভরণ পোষণের 4টা বিয়ের অ্যাবিলিটি আছে, তারপরে 2 বছর পর তার অ্যাবিলিটি চলে গেলে তখন কি করতে হবে? আল্লাহর নাম রাখতে হবে। তাহলে মানে কি, And মানে plus, এখানে ম্যাথমেটিক্যাল আপু, ইয়া কোথায়? আমার কথা হলো যে পিরিয়ডের কথা যে আনতেছে, মানে ইসলাম ইজ সাচ এ ডিসগাস্টিং এন্ড অ্যান্টি ওমেন রিলিজন। ইয়াস, ইসলামে তো অল পিরিয়ডের দ্য সময়ও রিলিজিয়ন, অল সেক্স, দ্য রিলিজিয়ন অ্যান্টি হিউম্যান। এক্স্যাক্টলি, বাট পিরিয়ডের সময়ও তো ইসলামে সেক্স করাটা যায়, which is disgusting to মানে কৃতদাসীদের সাথে সম্ভবত এটা করা যাবে। হ্যাঁ। আচ্ছা, ঈশার আপুকে আপনি সেই সেই যেমন যিনি বলছিলেন যে জি 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 জি। ইয়ে নিয়ে আপনার এই দেড়মোহর নিয়ে কিসের বিষয় সমস্যা যেন? ছিল, হ্যাঁ দেনমোহর হ্যাঁ নিয়ে বলছিলেন, হ্যাঁ। আসিফ ভাই চিন্তা করেন, ওনার দেনমোহর নিয়ে সমস্যা হচ্ছেন, সমস্যা হচ্ছে যে ধরেন বিয়ে করছে, বিয়ে করার পরে হচ্ছে ভরণ পোষণ দিতে পারতেছে না। এখন কি কি না, যেন আমার বলছিলেন ঈশার আপু? কোয়েশ্চেনটা ছিল যে একটা লোকের মোটামুটি মিনিমাম একটা অ্যামাউন্টে সে ইনকাম করে, সে মিনিমাম অ্যামাউন্টে দেড়মোহর দিল, তারপরে সে 5 বছর পরে বেশ বিত্তবান একজন লোক হয়ে গেল। এখন সে যখন তার ওয়াইফকে ডিভোর্স দিবে তখন সে দেড়মোহরটা সেমই রাখবে, দেড়মোহর বাড়বে না। এটার জাস্টিফিকেশন একটা মেয়ের জন্য, মেয়েরা যে রাস্তায় রাস্তায় নামতেছে যে এটাই ওরা ইসলাম জাস্টিফাই করে তাদের তাদের সাথে। সো এইখানে কোথায়, এখানে ওদের জন্য মানে And কোথায় কিন্তু থাকবে? কিন্তু এখানে উনি ইয়ে করতেছে, এখানে উনি চাচ্ছে আর কি, ধরেন একটা দেনমোহর ফিক্স করে বিয়ে করছে, হ্যাঁ, আমার বিয়ে জামাই করার পর যখন আমাকে আপনার ডিভোর্স দিবে তার মানে এই সম্পত্তি 10 বছরে সম্পত্তি বেড়ে গেছে আপনার, আপনি ডিভোর্স দিবেন, তো তখন হচ্ছে যে যত টাকা ডিল করছেন তার থেকে বেশি তার টাকা দিতে হবে, এটা হচ্ছে তার একটা যৌক্তিক দাবি। কিন্তু হ্যাঁ। যদি ওই জামাইয়ের অবস্থা খারাপ হয়ে যায়, তার যদি জামাইয়ের টাকা পয়সা কমে যায়, দেনমোহর থেকে কম দেওয়া যাবে এইটা উনি কনসিডার করবেন না। এইখানে এইখানে যৌক্তিক হচ্ছে যেটা আগে ফিক্স ছিল সেটাই দিতে হবে। ঠিক আছে না আচ্ছা ঈশ্বর আপু? আচ্ছা, আমাদের সাথে সাবরিনা আপু যুক্ত হয়েছেন। সাবরিনা আপু, একটু কথা বলবেন? হ্যাঁ, আসিফ ভাইয়া, ফারাজ ভাইয়া, কেমন আছেন আপনারা? অনেকদিন পর। ভালো আছে, আপনাকে অনেকদিন পরে দেখলাম। আজকে সব অনেকেই আসছেন যারা অনেকদিন আজকে পরে। সব মহিলা মানুষরা চলে আসছে আসিফ ভাই। আরেকজন মহিলা আসলেই 4 জন পূর্ণ মহিলা হবে। মানুষের আচ্ছা, এই যে আপুটা বললো যে আপু শুনতে পাচ্ছেন? হ্যালো, এখানে 4 জনের আচ্ছা, আমি তো আমার কথা বলিনি, আপনি 4 জন মহিলা মানুষকে নিয়ে লাইভ করতেছেন, ফারাজ ভাইয়া দিল কিন্তু আপনাকে, আসিফ ভাই। আচ্ছা বলেন সাবরিনা আপু, ঠিক আছে। বলেন। ফারাজ ভাইয়া দিল কিন্তু, এখন কিন্তু আপনার নিতে হবে। হ্যাঁ, এটা তো থিওরি, নিতে পারলে তো দিতে হবেই। আচ্ছা ঠিক মুমিন আছে। মুমিন ব্যক্তিরা খুব জেলাস ফিল করবে ফারাজ অলরেডি ভাইয়ের একজন জন্য। ইয়ে করছে আসিফ ভাই, অলরেডি একজন নক করছে, আমি জয়েন করতে পারবো। হ্যাঁ শিওর, শিওর। কিন্তু আমি কয়েকদিন আগে এক মানে বোরখা পরা এক মহিলার বক্তব্য শুনলাম ফেসবুকে। সে বলতেছে, কেন 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 আমাদের স্বামীরা কেন 4 জনকে রাখতে পারবে না? এটা কেমন কথা? আমাদের এই রাষ্ট্র কেন আমাদেরকে এই ধর্মের অধিকারটা কেন দিবে না? সে একদম জ্বালাময়ী কিছু কথাবার্তা বললো, আমার শুনে খুব ভালো লাগলো যে ওয়াও। কিন্তু ভাইয়া এটাও কিন্তু দেখা যাচ্ছে, যেমন করে আপনি বোরখা আলী দেখতেছেন না, এখন কিন্তু a lot of the women যারা এরকম বলতেছে যে একটা একটা ইহুদি ধরে ধরে জবাই কর, বা শারিয়া ইজ দ্য সলিউশন টু অল প্রবলেমস, তারা অনেকেই ধরেন জাস্ট টি শার্ট আর প্যান্ট পরছে বা জাস্ট হিজাবটা নিছে কোনোভাবে, এবং তারা গান টান করে এরকম। এখন আর বোরখা পরে শুধু হচ্ছে না, সব পরেই করতেছে।
আমাদের সাথে কিছুদিন আরো আগে একজন একটা ঝামেলা হয়েছিল না আসিফ ভাই, যে ওই সিগারেট খাচ্ছিল মেয়েরা, কিছু মেয়েদের সিগারেট খাওয়ানো একটা ঝামেলা হইলো, দেন তারা প্রোটেস্ট করলো, কিছু ঢাকা ইউনিভার্সিটির ওদিকে শাহবাগের ওদিকে যে সিগারেট টিগারেট খায় প্রোটেস্ট করলো। তো এই যে মেয়েরা সিগারেট খেয়ে প্রোটেস্ট করতেছে যে তাদেরকে কেন সিগারেট খেতে দেওয়া হচ্ছে না পাবলিকলি, এইটার এগেনস্টে ঢাকার কোন এরিয়ার লোকজন সবচেয়ে বেশি সোচ্চার হয়েছে আপনি কি জানেন আসিফ ভাই? কোন এরিয়ার লোকজন বলতে কোন এরিয়ার নারীরা সবচেয়ে বেশি সোচ্চার হয়েছিল এবং এটার জন্য প্রোটেস্ট করেছিল জানেন? না, জানি না। গেস করেন, একটা ওয়াইল্ড গেস করেন। ঢাকার কোন এরিয়ার লোকজন এতটা কনসার্ন যে মেয়েরা রাস্তায় সিগারেট খাচ্ছে কিনা, মানে তাদের কনসার্নের জায়গাটা কোন কোন হিসাব বেশি হতে পারে, কোন এরিয়াতে বেশি হতে পারে? মোহাম্মদপুরে মেবি, না মোহাম্মদপুরে। জি আসিফ ভাই, মোহাম্মদপুরে। মানে যেই জায়গায় চুরি চামারি থেকে শুরু করে ওপেনে ডাকাতি হয়, ওই জায়গার মহিলাদের মেইন কনসার্ন হচ্ছে সবচেয়ে বড় যে ওই সময় কিন্তু নামে নাই, চুরি ডাকাতি রোধের জন্য তাদের কখনো রাস্তায় দেখা যায় নাই, বাট মেয়েরা কেন ওপেনলি স্মোক করতেছে এটা নিয়ে মহিলারা রাস্তায় নেমে গেছে। কি একটা অবস্থা! ফারাজ ভাইয়া, আমার কাছে এই ভিডিওগুলো আমি কাট করে রাখছিলাম, যে এই যে মহিলারা যে বোরখা টোরখা পরে, যে এই যে তাদের স্বামীদের অধিকার এবং তাদের ওই যে ভোটার আইডি কার্ডে 4 বিবির তালিকা, এবং 4 বিবি যদি তারা সরকার অ্যালাউ করে তখন তো বলবে যে 4 বিবির পরে দাসীদের ইয়াটাও দিতে হবে, লিস্ট একটা লম্বা লিস্ট থাকবে। এবং ফেসবুকের রেজিস্ট্রেশনের সময় তো এখন তো পার্টনার দেয়, ওই সময় পার্টনার নাম্বার মানে স্ত্রী নাম্বার 1, স্ত্রী নাম্বার, বিবি নাম্বার 2, বিবি নাম্বার 3, তারপর দাসী। এইভাবে তো সব সোশ্যাল মিডিয়াতেই এই জিনিসগুলো করতে হবে। এটা তো একটা বিরাট কিন্তু বন্দোবস্ত আসিফ আসলে ভাইয়া, সরকার করতে হবে। কবে কিন্তু কবে না আসিফ ভাই দেখাবেন যে মাদ্রাসা থেকে বাচ্চা বাচ্চা নিয়ে বেরোইছে, বুঝছেন, ছোট ছোট বাচ্চা মেয়ে নিয়ে বেরোইছে যে আমরা নিকাহ করতে চাই, হুজুরের বউ হবো। এইটাও যে এই বাংলাদেশে কবে দেখবেন ভাই, এটা কোনো কিন্তু ফারাজ গ্যারান্টি নেই। ভাইয়া, আসিফ ভাইয়া, এখন সমস্যাটা কথাটা হচ্ছে যে কিছুদিন আগে যে একটা মিম দেখলাম, যে একটা লোক বলছে দুইটা তার বউ বলছে যে এই বউ এই জায়গা ডাকে, একবার শুতে ডাকে, আরেক বউ ওইখানে শুতে ডাকে, তো তার বডি এখন আর বডি নেই, বডি হয়ে গেছে। শরীর কাইল হয়ে গেছে না? তো চারটা কাইল হয়ে বউ যায়। হলে তো একেবারে মানে মাশরুম হয়ে যাবে, তখন কি হবে? ইভেন না, না, এনআইডি কার্ডে যে হ্যাঁ। 4 বিয়ের বিরুদ্ধে, মানে 4 বইয়ের নামের বিরুদ্ধে কারা কথা বলতেছে, মানে কারা দাঁড়ায় আছে, তারা হচ্ছে গিয়ে জামাতির লোকই। কারণ 4 বউয়ের নাম দেয়া থাকলে তারা যে লুকায় লুকায় বিয়েগুলো করে সেগুলো করতে পারবে না, কারণ হ্যাঁ, মানে যারা 4টা আচ্ছা বিয়ে করে আপু, তারা তো 4টা বিয়ে করে না। কিন্তু আপু মোহাম্মদ শোনো, ইসা আমার তো কথা বলছে হচ্ছে, যে আমার আরেকটা কথা হচ্ছে যে শোনো, ওরা 4টা বিয়ে করুক, বুঝলাম যে ওদের স্যাটিসফ্যাকশন হচ্ছে, লোকটার তো স্যাটিসফ্যাকশন হচ্ছে 4টা বউ দিয়ে, কিন্তু এই লোকটা যদি উইঙ্কি পিঙ্কি যদি হ্যাঁ টাইনি মিনি থাকে, তাহলে তো 4টা বউ তো বউকে সে স্যাটিসফাই, কিন্তু বউরা তো স্যাটিসফাই হবে না, সেইটার কি হবে? না এই না, জন্যই ইসলামে তো বউয়ের স্যাটিসফ্যাকশনের কথা তো আমাদের ধর্মে নাই। স্যাটিসফ্যাকশন নেই ইসলামে। ওয়াইফ হলো একটা অবজেক্ট। আপনার আপনার ইসের সমস্যা হচ্ছে, আপনার নিজের সমস্যা হচ্ছে। বইয়ের আপনি ইয়ে নিয়ে স্যাটিসফ্যাকশনের আসেন, কথা আমাদের ল্যাপটপ ধর্মে থেকে নেই, আসেন। বরং হচ্ছে গিয়ে আমাদের ধর্মে মেয়েদেরও সার্কামস হয় যাতে ওরা স্যাটিসফাইড না হয় কখনো। না, কথা আমি তো হলো যে মোহাম্মদ তো সরি ভাইয়া, জি ভাইয়া, আপনি কমপ্লিট করেন। আমি তো যেটা জানি যে আমি যেই মেয়েদেরকে দেখলাম আন্দোলনে নামতেছে, আমি তো একদম 100% শিওর এই মেয়েরা লেসবিয়ান, এবং তার লেসবিয়ান পার্টনারকে তার স্বামীর দ্বিতীয় বউ হিসেবে সে আনতে চায়। আমি তো এই হতে বিষয়ে পারে, হতে পারে। এটা খুবই ভালো বুঝে, এটা আমারও এটা মনে হ্যাঁ, হয় এটা হতে পারে। যে 4টা বিয়ে থেকে একটা মেয়ে কি পায়। সো আই থিংক দিস ইজ বিকজ অফ দ্যাট রিজন। মেয়ে কিছুই পায় না আপু, তার উপরে দেখেন এই যে দেনমোহর, যে এটা কিন্তু সত্যি, ইনফ্লেশনের সাথে সাথে কিন্তু এটা মানে দেনমোহরের এটাও কিন্তু অ্যাডজাস্ট হওয়া উচিত। হ্যাঁ, ইনফ্লেশনটা কনসিডার করতে হবে, এটা অবশ্যই কনসিডার, চিন্তা করেন, সবকিছু। চিন্তা করেন 2 লেসবিয়ান মেয়ে একই ঘরে থাকতেছে, একই সাথে শুইতেছে, একই সাথে সব করতেছে, কিন্তু খাইতেছে জামাইটা। জামাই কিছু বুঝতেছে না, জামাই ভাবতেছে আমার 2 বিবি, আমি ঘরের 2 বিবিকে রেখেছি। জামাইও খুশি, ওই বিবিরাও একটা খুশি। হ্যাঁ, বোন দেখেন। পেলো, ওরা দুজন মিলে খেলবে, চুল বাঁধবে। লেসবিয়ানের অ্যাগেন্স্টে তো কোনো কিছু বলাও নাই, মানে কেউ লেসবিয়ান হতেই পারে, এটার অ্যাগেন্স্টে কিন্তু কোনো ইসলামের কোনো রুল নাই লেসবিয়ান হতে পারবে না। তার মানে সে 4টা বউ রাখুক, 4টা বউ লেসবিয়ান হোক, ইট ডাজন্ট ম্যাটার। সে বেটা যখন মানে ইচ্ছা তখন সে খুশি যা করতেছে, দ্যাটস অল হি ওয়ান্টস।
But I have thought about it যে আল্লামা মোহাম্মদ যে বেরাসাল দেওবন্দি এটা কি বললো বলে লেসবিয়ান হওয়া নিয়ে কোনো ঝামেলা নেই। নাহলে আসলে আল্লামা সাহেব কোরআন কি হাদিসের কথাও লেসবিয়ান বিষয়ে কিছু বলা নাই ভাই ইয়া নাই, Just- নারী সমকামিতা নিয়ে কিছু বলা নেই আসলে, আপনি না। সিরিয়াস? হ্যাঁ না, নারী না, নারী সমকামিতা বিষয়ে সমকামিতা কোরআন allowed, হাদিসের মানে কথা কিছু নাই। বলা নাই তার মানে এটা অ্যালাউড হবে, যেহেতু বলা নাই তার মানে ইটস ওকে। কোরআন হাদিসে কিছু নাই তো ভাই লেসবিয়ানদের সম্পর্কে। কোরআন হাদিসে যেটা আছে যে এই যে লুত জাতির যে কর্ম, যেটা হচ্ছে যে ওই পথে সেটার কথা বলা আছে, তাহলে লেসবিয়ানরা তো ওই পথে করেই না, সেটা সমস্যা কি? Okay, that's what. I have thought about this because ভাইয়া দেখেন যে as you know যে মোহাম্মদ পর সব বিবিকে লাগাইতো এক রাতে। If they were not living in close proximity, এটা কিভাবে? ওর কি আরেক জায়গায় দৌড় দিত, আরেক একই জায়গায় বাসায় আরেকটা থাকতো, জায়গায় একই দৌড় বাসায় দিত। থাকতো। হ্যাঁ এক্স্যাক্টলি, আমার কাছে মনে হয় যে এটা একটা আমার মনে হয় মোহাম্মদ ওই এলেন মাস্কের মতো মনে হয় কোনো ওই মাশরুম টাশরুম তারপরে এই যে হার্ব টার্ব এগুলো খেয়ে মানে পুরা তরতাজা হয়ে তারপরে লাইক লেটস গো, মানে একেবারে সেরকম রেডি হয়ে এক একজনের বাসায় গিয়ে হ্যাঁ আধা ঘন্টা করে টাইমিং করে, আধা ঘন্টাও না মনে হয়, এর তো মানে আধা ঘন্টা লাগার কথা না, মনে হয় আধা কয়েক ঘন্টা সেকেন্ড। আপনারা যেহেতু মহারানা টহরানা নিয়ে কথা বলতেছেন আসিফ ভাই, আমি রিসেন্টলি এটা নিয়ে এই যে একজন বেয়াদব আছে না অনলাইনে লাইভ টাইপ করে, কি জানি নাম আসাদ নূর, এবং তার যে সাথে নতুন আরেকজন বেয়াদব যুক্ত হয়েছে, কি জানি তার নাম ইমরান বিন বশির ভাই, ওনারা যে ধরনের খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে লাইভের মধ্যে, আমি কি একটু শেয়ার করে দেখাতে পারবো আপনাকে? দেখেন এগুলো তো জাতির সামনে মুখোন্মোচন হওয়া দরকার। জেনুইনলি আসিফ ভাই, মানে এই ইনভাইট করেন ফারাজ ভাইয়া, তাদেরকে ইনভাইট করেন এখানে আসেন। প্লিজ কেউ অফেন্ডেড হয় না, কজ এটা আমার ইয়া না, মানে আমার মুখের কথা না, তারা বলতেছে, এবং এমন ডিসগাস্টিং কথা শুনেছি আমি। যেটা হজম করাটাও একটু টাফ। তো দেখেন যে ওনারা কি বলতেছে ভাই, কি ধরনের ডিসগাস্টিং কথাবার্তা বলে, সহবাস। শুনে দেখেন। হ্যাঁ, এটা যদিও আমরা বাংলাতে বুঝি না আসলে, আরবিতে নিকাহ এর মানে হচ্ছে সহবাস করা। তো এই বিবাহের ক্ষেত্রে একটা মোহরানা নির্দিষ্ট করতে হয়, এটা দেখেন ভাই মোহরানা নিয়ে উনি কি ধরনের ডিসগাস্টিং একটা কথা বলে। স্পষ্ট। এই মোহরানাটা কি, এটাকে বলা হয় মিল্কে বোদা। তবে এটা কি ধরনের শব্দ আছে ভাই? এটা কি ধরনের শব্দ আছে ভাই? What is this? মানে আপনি করতে হয়, এটা স্পষ্ট। এই মোহরানাটা কি, এটাকে বলা হয় মিল্কে বোদা। এটা কি আছে ভাই? এটা কি শব্দ? সেন্সরশিপে পড়া উচিত, এটা ভিডিও সেন্সরশিপে পড়া উচিত। মানে কোন বিমস্ত এই দুজনের মধ্যে, শরীর আরামসে বলতেছে, কোনো মানে কোনো লজ্জাবোধ কিচ্ছু নাই, এগুলো কি আছে ভাই? চেহারার কোনো ভাব পরিবর্তন হলো না। ফারাজ ভাই আরবি ওয়ার্ড, যে কোনো আরবি ওয়ার্ড বললে আপনার নেকি আছে, মানে যে আরবিতে যেটাই বলছে যেটাই মিনিং হোক বাট নেকি পাচ্ছে, তো মানে আরবিতে এটা বললেও তো নেকি হবে। সেটা ঠিক আছে, বাট তারপরে বলাটাকে তো অ্যাটলিস্ট একটু মানে বুঝে শুনে বলা উচিত। মানে প্রেম করার সময় শব্দটা আরবিতে বলতে কথা বললে তো নেকি হবে, মানে যদি বিয়ের বহির্ভূত কেউ প্রেম করে তাহলে আরবিতে প্রেম করলে নেকি হয়ে যাচ্ছে। বলা হয় মিল্কে বোদা। শব্দটা বলতে আমার বোদা বলতে লজ্জাস্থানকে বোঝানো হয়। তো ও গড, আর সম্ভব না, আর সম্ভব না, আর সম্ভব না, সরি। এগুলো কি আছে ভাই? ভয়ঙ্কর অবস্থা। লাইভের মধ্যে এই ধরনের কথা এগুলো কি? জি প্লিজ, সরি, দেখানো দরকার ছিল, দেখালো আর কি। হ্যাঁ মোহরানাটা এইরকমই তো, মানে আমি টাকা নিয়ে তারপরে আমি তার কাছে বিক্রি হয়ে গেলাম, এরকমই তো। আপনার একটা বিশেষ অংশ এটা আপনি মানে টাকার বিনিময়ে ব্যবহার করতে দিচ্ছেন, সেটাই বোঝায় আর কি মোহরানা বিষয়টাকে। কিন্তু আচ্ছা। এটা তো বলা হয় যে মানে মেহের ইজ লাইক ফেমিনিস্ট ইন নেচার ফর রিয়েল, এটা কিন্তু অনেককেই আমি বলতে দেখছি, আর আমি নিজেও ভাবতাম যে মেহের লাইক, আমি তো জানতাম না হোয়াট দিস সিচুয়েশন ইজ, বাট আমি কিন্তু এটাই ভাবতাম যে আল্লাহ, ইসলাম ইজ সো প্রোগ্রেসিভ যে মানে gives money while getting married so that you know মেয়েদের unpaid labor এর জন্য একদম আমাদের
আমাকে একবার একজন এগুলা বলছিল, এন্ড এগুলো অনেক লাইক ওয়েস্টিস্ট যারা তারা অনেক বলে এগুলা। I didn't even know. যদি যদি ইয়ে হয় ধরেন যদি আপনার ইয়ার বডি ক্যান বি গরিমতের ভাল, দেন মিল্কে বোধহয় এটাও ফেমিনিস্টিক হইতে পারে, এটা তো কোনো সমস্যা নেই আসলে। এবং এবং যদি এটা এটা কিন্তু সত্যি, এটা যদি আপনার অপছন্দের, ধরেন আপনি কাউকে বিয়ে করলেন, সেটা কিন্তু একরকম, আর আপনার যদি সেক্স করতে হয় এটা কিন্তু একরকম লেবারের মতোই কিন্তু। অ্যান্ড ইন দ্যাট সেন্স তাহলে তো মানে আওয়ারলি রেট দেওয়া উচিত, তাই না? একবারে কেন দিবে? সেটাই যদি হয় তাহলে তো প্রত্যেক মাসে মাসে একটা অ্যামাউন্টই করা উচিত। একটা যে অ্যামাউন্ট দিয়ে কেন খাওয়াচ্ছে পার পেয়ে যাবে? খাওয়াচ্ছে পড়াচ্ছে থাকতে দিছে ওটা। নট এইটা অনলি নিশ্চয়ই দ্যাট, ফেমিনিস্ট নট অনলি আইডিয়াকে ইয়ে করে, রাইট? ফেমিনিস্ট আইডিয়াকে এগুলো এগুলো ফেমিনিস্ট আইডিয়াকে আপহোল করে, রাইট? যে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সার্ভিস দেওয়ার জন্য। অবশ্যই কখনোই না। ফারাজ ভাই, এবং সেটা যদি আপনি করেন, আপনি যদি ক্যালকুলেট করে দেখেন, ধরেন একটা মেয়ে ধরেন 30 বছর 40 বছর একটা লোকের সাথে আছে, সে প্রত্যেক মাসে যদি একটা অ্যামাউন্ট পায়, সেটা কিন্তু দেনমোহরের চেয়ে অনেক বেশি হবে। এটা কি মানে আমি তাহলে না এটা তাহলে আর কি, লাইফে তাহলে ওটা ওটা দেওয়ার পর তো তাহলে মানে সম অধিকার এই সেইগুলো তো আসলে ফর এক্সাম্পল ধরুন বাংলাদেশের যে কোনো একজন নারী একই সাথে যদি সে বলে যে আমাকে দেনমোহর দিতে হবে প্লাস আমাকে যদি ডিভোর্স দিয়ে দাও আমাকে অ্যালিমনিও দিতে হবে, ডাজ ইট মেক এনি সেন্স? এবং সে নিজেকে ফেমিনিস্টও বলতেছে, ডাজ ইট মেক এনি সেন্স? সে তার মানে লিটারাল মানে মিল্কে বোধা নিয়ে সে হচ্ছে, সরি ফর মাই ওয়ার্ড, বাট এটা নিয়ে সে হচ্ছে গিয়ে আপনি আবার পরে যে সে ফেমিনিস্ট আইডিয়া আপলোড করবে, সে যে আপনার অ্যালিমনি চাবে, কিভাবে অ্যালিমনি চাওয়াটা অনেক ক্ষেত্রে রিজনেবল হইতে পারে, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই, অনেক ক্ষেত্রে রিজনেবল হইতে পারে। বাট এই যে এইটা ফেমিনিস্ট আইডিয়া বা হচ্ছে যে স্বামীকে আমি সার্ভিস দিতেছি এর বদলে টাকা দেওয়া, সার্ভিস তো এক পক্ষ দেয়, এক পক্ষ আরেক পক্ষকে দেয় না, দুই পক্ষই তো ইয়ে হয়, স্যাটিসফাই হয়। তাহলে এখানে টাকা পয়সার জিনিস আসে কোথা থেকে আসে, আর এটা কিভাবে এগুলো ফেমিনিস্ট আইডিয়াতে আসে? আই ডোন্ট না, এটা আন্ডারস্ট্যান্ড। এটাতে আমি একটা feminist বলবো, idea. আমি একটা কথা বলতে চাই এখানে, যে এখানে যদি ফার্স্ট ভাই, এখানে যদি প্রোগ্রেসিভ হয় হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, মানে দুজনেই যদি প্রোগ্রেসিভ হয়, এবং যদি এখানে কোনো কিডস ইনভলভ থাকে, তাহলে অ্যালুমিনিটা চাওয়াটা আমার কাছে মনে হয় যে রিজনেবল হইতে ইটস পারে, রিজনেবল, তাই অফকোর্স না? হ্যাঁ রিজনেবল হইতে পারে। যদি আপনার ওয়াইফ তার ফ্যামিলির জন্য হচ্ছে আপনার ক্যারিয়ার স্যাক্রিফাইস করে, সেখানে অ্যালুমনি চাওয়াটা অফকোর্স রিজনেবল। আচ্ছা, আমার লাইফ লং Friend, যে পার্টনার আছে, একটু ও মানে যেহেতু এখানে একটু প্রথম দিকে হয়তো বা যে সৃষ্টি নিয়ে কথা হচ্ছিল, তো ও একটু সৃষ্টির ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছে। ও কি কথা বলতে পারবে? শিওর শিওর শিওর, একটা সেকেন্ড, ভেনাস আপু আপনি কি কথা বলতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে না? আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে কোথায় যেন এক জায়গায় একটা মানে ইয়া হচ্ছে, কথার মাঝে একটা প্রবলেম আছে, কিন্তু কথা বোঝা যাচ্ছে। আপনি কোনো সমস্যা নাই, আমরা বুঝে নিব, কিন্তু ভয়েসটার ভিতরে কোনো একটা সমস্যা আছে, এটা আপনাকে বলে দিলাম ভেনাস আপু। আই থিঙ্ক আমার নেটওয়ার্কের প্রবলেম। আমার নেটওয়ার্কে কিছুদিন ধরে খুব বেশি প্রবলেম চলছে, তো দ্যাটস ওয়াই। বাট আমি অ্যাকচুয়ালি মানে ইশারা আপু অ্যান্ড সাবিনা আপুর বা যে পয়েন্টটাই ছিল যে মোহরানা নেয়া ফ্যামিলিস্ট, আমার এটা মনে হয় না, আমার মনে হয় ইটস ভেরি ডিসরেসপেক্টফুল। ইভেন মানে মিল্কে বোধ পয়েন্টটা বাদ দিলেও ইটস ভেরি ডিসরেসপেক্টফুল যে আই এম টেকিং মানি অর টেকিং দ্য ভেনেস আপু, অ্যামাউন্ট। তোমার কথা খুবই মানে হচ্ছে, মানে ভেঙে ভেঙে আসছে। ইটস হ্যাভিং লাইক তোমার কনভারসেশনটা পুরাটা স্মুথ ভাবে শোনা যাচ্ছে না। আমার মনে হয় তুমি লগ আউট করে আবার লগ ইন করো। হ্যাঁ ভেনাস I আপু, আপনি think তাহলে আমি এটা তাহলে একটু ল্যাপটপ পরে থেকে করলে আসছি, একদম ইস্যু আমি হবে। তাহলে একটু পরে ল্যাপটপ দিয়ে আবার আসছি। ঠিক আছে, তাহলে ওকে আপনাকে ভাইয়া, বিদায় জানাই ভেনাস আপু। হ্যাঁ ইশারা আপু, আপনি বলেন তাহলে। আচ্ছা, আমি ইশারা যে কথা বলছিল ওর লাইফ পার্টনার, আচ্ছা আমার প্রফেশনটা না বলি, আমার প্রফেশনের জন্য আমাকে আলো নিয়ে অনেক কিছু পড়তে হয়, আলো, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, দিস থিংস আমাকে নিয়ে পড়তে হয়। তো আপনারা ওই যে ও প্রায় লাইভ শোনে, আমি আসলে ওভাবে ইয়ে করতে পারি না। তো আমার অনেক আগের থেকেই যখন হচ্ছে আমাকে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা কি বলবো লাইট নিয়ে পড়তে হতো, যেহেতু আমার প্রফেশনটা এটা,
সো তখন হচ্ছে আমার মাথায় একটা কনসেপ্ট ছিল। যখন এই মাথায় আমার কনসেপ্টে ঢোকে, এর আগে আমি আহ, লালন তত্ত্ব বলেন এগুলো নিয়েও কিছু ঘাটাঘাটি ছিল, ওরকম বেশি কিছু না। তো আমি এগুলো কোরিলেট করছিলাম। তো আপনি যে সৃষ্টি নিয়ে, আসিফ ভাই আপনি যে সৃষ্টি নিয়ে কথা বললেন, তখন হচ্ছে যে ওই জিনিসটা মাথায় আসলো যে আমি মনে হলো যে আপনার সাথে শেয়ার করি, যদি আপনারও একই রকম জিনিস মাথায় থাকে দেন আমি বুঝলাম যে না, শুধু আমি না, আরো অনেকেরই মাথায় এটা আছে। আচ্ছা বলেন দেখি, শুনি আপনার কথা। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম তো এটা একটা স্টাবলিশ একটা জিনিস যে যদি আমি ব্রড স্পেকট্রামে বলি, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে বিভিন্ন ভাগ আছে। কিছু লাইট ভিজিবল, যেমন 480 থেকে 780 ন্যানোমিটার, ইটস এ ভিজিবল লাইট, আমরা দেখতে পাই বেনিয়া সহ কলা। আর তারপরে এর নিচে আছে আল্ট্রাভায়োলেট, তার উপরে আছে ইনফ্রারেড, দেন রেডিও ওয়েভ, লং রেডিও ওয়েভ, এর নিচে গামা রেজ, এইভাবে সাজানো আছে। তো আমাদের যেই হার্টের যদি বলেন যে এসএ নোড, এভি নোড, দেন পার্কেনজি ফাইবার্স, দেন এই পদ্ধতিতে হার্টে হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়েভটা যায়, ব্রেনেও একইভাবে যায়। সো আমি ওভাবেই বলতে চাই যে সৃষ্টিটা প্রকৃতির ন্যাচারাল ঘটনা, প্রকৃতি তার বংশধরকে বাঁচায় রাখার জন্য সৃষ্টি। এরপরে হচ্ছে যে আমাদের আফটার দ্য ডেথ, মাই কনসেপ্ট। বুঝতে পারিনি আপনি সৃষ্টি শব্দটাকে তো আমরা ডিফাইন করার আগে দরকার, তাই না? ডেফিনেশনটা হ্যাঁ, ওটাই বলছি আমি, একটু আসলে বড় করে বলতে চাইছিলাম যে সৃষ্টি হচ্ছে প্রকৃতি নিজস্ব হাতে, প্রকৃতি তার না না, আগে সৃষ্টির ডেফিনেশনটা আগে দেন, তারপরে কার হাতে সেটা আমরা, বা কোথা আচ্ছা। থেকে হয় বা কিভাবে হয় সেটা আমরা পরে ডিসকাস করব। আচ্ছা, আগে ডেফিনেশনটা আগে ঠিক হোক। ওকে, ফাইন। আচ্ছা, যেটা হচ্ছে যে যখন হচ্ছে আমি অ্যাস্ট্রোনমিক্যাল যতটুকু বুঝি বা যতটুকু আমার বোঝার ক্ষমতা আছে, সেটা বলতেছে যে যতটুকু আমি শুনছি সেটা হচ্ছে যে গ্যালাক্সি থেকে গ্যালাক্সি যখন সংঘর্ষ হয়েছে, তখন হচ্ছে টোটাল যে গ্রহ আরেকটা গ্রহের সাথে। ভাইয়া আপনার কথা তো আর শোনা যাচ্ছে না, আপনার কথা থেমে গেছে। হ্যাঁ, এখন ঠিক আছে? এখন আবার শোনা যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, রাইট। যেটা হচ্ছে আমাদের তো নর্থ পোল সাউথ পোল আছে, এটা একটা ম্যাগনেটিক ফিল্ড। এই যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বিভিন্ন ধরনের ওয়েভ গুলো ঘুরে, এই ওয়েভ গুলোকেই আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলতেছি। তো একটা যদি বলেন যে একটা কীট পতঙ্গ, তারও একটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম আছে, আমাদেরও একটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম আছে। এই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা জন্মের মানে পৃথিবীর শুরু থেকেই ছিল, বা এই মহাবিশ্বের শুরু থেকেই ছিল। যখনই একটা ম্যাগনেটিক স্পেকট্রাম স্টাবলিশ হয়েছে, তখন থেকেই হচ্ছে ও ম্যাগনেটিক স্পেকট্রামের কাজই হচ্ছে ধারণ করা। ও বিভিন্ন ওয়েভ ধারণ করে 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 রাখছে। যখন হচ্ছে আমরা আমাদের যেই জীববিজ্ঞানের যেই শাখা উপশাখা এভাবে আসছে, তো আমরা যে সোফার আই ক্যান রিকল যে প্রাইমেট থেকে যখন আমরা আসলাম, তখন এই যে ম্যাগনেটিক ফিল্ডটা যেরকম একটা হার্ড ড্রাইভে তথ্য সংরক্ষিত হতে 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 সে সমৃদ্ধ হয়, ঠিক একই রকম ভাবে তথ্যগুলো সমৃদ্ধ হয়েছে। এখন যে একটা লাইফের শুরুটা আমি কিন্তু সৃষ্টির ডেফিনেশনটা এখনো কিন্তু আমি পেলাম না ভাই। আচ্ছা, আমি ডেফিনেশন দিতে চাচ্ছি না, আমি একটু বলি। আমার কথাটা অগোছালো হতে পারে, একটু শোনেন। সেটা হচ্ছে যে যখন প্রথমে অ্যামাইনো অ্যাসিডের নিজস্ব একটা যেহেতু ওয়েভ, ম্যাগনেটিক ওয়েভ আগের থেকে ছিল, অ্যামাইনো অ্যাসিড একটা ওয়েভের মধ্যে পড়ছে, সেখান থেকে সে মাইটোসিসে আসছে, এক কোষী থেকে দুই কোষী হয়েছে, ম্যাগনেটিক স্পেকট্রামের ধারণ ক্ষমতা পাচ্ছে, এভাবেই শুরু। যে আপনার সৃষ্টির সংজ্ঞাটা শুরু হচ্ছে যে জীবজগৎ থেকে। জীবজগতের আগে কি সৃষ্টি ছিল না? ফর এক্সাম্পল, যখন জীবজগৎ শুরু হয়নি, যখন আমি বলবো যে ম্যাগনেটিক স্পেকট্রাম প্রথমে এস্টাবলিশ হইছে, তারপরে সৃষ্টি শুরু হয়েছে। বিগ ম্যাগনেটিক স্পেকট্রাম চালু হওয়ার আগে কি মানে তখন সৃষ্টি ছিল না?
থাকার পসিবিলিটি ভেরি লেস। যখন বিগ ব্যাং হলো, জি যখন হচ্ছে আপনার হাইড্রোজেন অ্যাটম থেকে শুরু করে হিলিয়াম অ্যাটম হওয়া শুরু করলো, তখন জি। কিছু সৃষ্টি হয়নি। ইয়া উম, তার না ওইটা আমি বললাম তখন যে কিছু আমাদের লাইফের প্রথম যেই ইয়ে ছিল অ্যামাইনো অ্যাসিড, প্রথমে অ্যামাইনো অ্যাসিড থেকে এককোষী প্রাণী, সৃষ্টি তো দুই ভাই, কোষী প্রাণী। সৃষ্টি তো শুধুমাত্র প্রাণী জগতের মধ্যে সীমাবদ্ধ না। সৃষ্টি কি প্রাণী জগতের মধ্যে সীমাবদ্ধ? ইশারা না ভাইয়া, আমি তো প্ল্যান্টস এর কথা বলতেছি এখানে। তাহলে না আপনি আমরা তো অ্যামাইনো সেটার অ্যাসিডে কথা যাচ্ছেন বলছি কেন? না। হ্যাঁ মানে অ্যামাইনো অ্যামাইনো অ্যাসিডের কথা আচ্ছা এর আমি সাথে একটা অ্যামাইনো অ্যাসিডের একটা কি বললাম, সম্পর্ক? একটা দিক থেকে বললাম, মানে অ্যামাইনো অ্যাসিডের কথা একটা বললাম, কিন্তু এখানে প্ল্যান্টসও জড়িত, কারণ প্ল্যান্টস এরও তো একটা আচ্ছা আমরা ম্যাগনেটিক তো ওই যে স্পেকট্রাম আমরা আছে। আমরা আমরা ওই যে মানে জীব জগৎ, উদ্ভিদ জগৎ সমস্ত কিছু বাদ দিয়ে আমরা বলতেছি যে বস্তু জগৎ যেটা হচ্ছে আমাদের বস্তু জগৎ, জি সেই জগতে কি সৃষ্টি বলে কিছু আছে? আমরা আসলে এটা বোঝার চেষ্টা করছি যে আমাদের এই মহাবিশ্বের সৃষ্টি বলে কিছু আদৌ সম্ভব কি সম্ভব না। কারণ আমরা জানি শক্তির কোনো সৃষ্টিও হয় না, বিনাশও হয় না, তাই না ভাই? হ্যাঁ, এটা তো এই আমরা এই 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 পয়েন্টটাতে আমি একটু পরে যাইতেছিলাম, না না কিন্তু আমাদের আমি যে আমাদের গোলটা হচ্ছে সৃষ্টির ডেফিনেশনটা বের করা। হ্যাঁ, আপনি যদি আচ্ছা তাহলে মানে আমি মানে ভাই আলোচনাটা অনেক এলোমেলো হয়ে যাবে। আপনি যদি বিভিন্ন জিনিস উদাহরণ হিসেবে বিভিন্ন জিনিস আনতে শুরু করেন, আলোচনাটা এত কমপ্লিকেটেড হয়ে যাবে, আমরা তখন আর ডেফিনেশনটা ঠিকই করতে পারবো না। আচ্ছা আমাদের গোল তাহলে হচ্ছে আমি একটু আমাদের ইশারা ভাইয়া জি ভাই জি একটু শোনেন, আমাদের গোল হচ্ছে সৃষ্টি শব্দটার ডেফিনেশনটা আগে নির্ধারণ করা, এরপরে আমরা এটার উপরে ভিত্তি করে আমরা আরেকটা কাজ করব, সেটা পরে। ওকে আগে সৃষ্টি শব্দটার ডেফিনেশনটা আমাদের নির্ধারণ করতে হবে। আপনি কোনো ধরনের উদাহরণ না দিয়ে, কোথায় কি হয়েছে সেগুলা কিচ্ছু না বলে, জি ডেফিনেশনটা যেভাবে ডেফিনেশনটা আমরা একটা জিনিসের ডেফিনেশন দেই, ঠিক একইভাবে আপনি সৃষ্টি শব্দটার ডেফিনেশনটা একটু আগে দেন। তারপরে আমরা তাহলে যদি আমি উদাহরণের ভাইয়া প্রয়োজন হয়, ভাই এক কথায় বলি উদাহরণের যদি যে প্রয়োজন হয়, যদি আমরা আপনার ডেফিনেশনটা বোঝার জন্য যদি কিছু উদাহরণ, কিছু ঘটনা বলি, সেগুলো যদি আমরা আপনার কাছে জিজ্ঞেস করি, তখন আপনি সেগুলো তখন বলবেন। আমি বলবো, রাইট, বুঝতে কিন্তু পারছি। আপাতত আমরা সেগুলো চাচ্ছি না, আমরা শুধুমাত্র ডেফিনেশনটা চাচ্ছি। ওকে, তাহলে আমি এক কথায় বলি যে আই ডু বিলিভ যে আহ, যখন হচ্ছে যে গ্যালাক্সি থেকে গ্যালাক্সিতে একটা আহ, সংঘর্ষ হয়েছে, এরপর থেকেই হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এই সৌরজগতে স্টাবলিশ হয়েছে, এরপর থেকে সৃষ্টি শুরু। আহ ভাই সৃষ্টি আমি কবে থেকে শুরু সেটা তো আমরা জানতে চাচ্ছি না, কখন থেকে কোন পয়েন্ট সৃষ্টি থেকে সৃষ্টি শুরু সেটা তো আপনার আমাদের প্রশ্ন না ভাই। ভাই আবারও একটু আমি আপনাকে বলছি, সৃষ্টির ডেফিনেশন, সংজ্ঞাটা জানতে চাচ্ছি, কবে থেকে শুরু সেটা যদি আমি আপনাকে প্রশ্ন করি, আপনি সেটার উত্তর তখন দিয়েন। আপাতত ডেফিনেশন, সংজ্ঞাটা চাচ্ছি ভাই। সংজ্ঞাটা কি আপনার আপনার মাথায় কিছু আচ্ছা আমি আসতেছে? সংজ্ঞাটা আমি ওভাবে বলতে পারবো না। আচ্ছা সংজ্ঞাটা আপনি বলতে পারবেন না। আপনার আমরা কনসেপ্টটা কি কি? সেটা পরে বলবো। আচ্ছা, আমরা তো জানি যে শক্তির কোনো সৃষ্টিও হয় না, বিনাশও বিনাশ হয় না। হয় না, ইটস ট্রু। আমরা এটাও জানি যে আমাদের যে বস্তু জগৎ সেটা হচ্ছে শক্তির একটা রূপ। শক্তি জি পদার্থে পরিণত হতে পারে, পদার্থ থেকে আবার শক্তিতে রূপান্তর হওয়া সম্ভব, সম্ভব, যেটা এখন একটা প্রমাণিত সত্য যে আমাদের ট্রু। বস্তু জগতে যত পদার্থ আছে সমস্ত কিছু শক্তির একটা রূপান্তরিত বা একটা রূপ। এটা জি এইটা আসলে শক্তি, আমার যে বডি সেটাও আসলে একটা শক্তি, সেটা একটা পদার্থে পরিণত হয়েছে, সেটাকে আবারও শক্তিতে কনভার্ট করা করা সম্ভব। যায়, যেটা সম্ভব। অ্যাটম বোম বা এই ধরনের যে আবিষ্কারগুলা হয়েছে সেইগুলা থেকে আমরা একদম বাস্তব প্রমাণ পাইছি যে পদার্থ থেকে আবার শক্তিতে ফেরত যাওয়া যায়, আবার শক্তি থেকে আবার পদার্থ পদার্থে তৈরি ফেরত করাও যাওয়া যায়। হয়তো একদিন আমাদের পক্ষে সম্ভব হবে। আহ এই জিনিসটা তাহলে আমরা দেখতে পাইলাম যে আমরা ১ নম্বর সূত্র কি পেলাম, শক্তির কোনো সৃষ্টিও হয় না, বিনাশও হয় না। ২ নম্বর না পেলাম আমাদের বস্তু জগৎ হচ্ছে শক্তির একটি রূপ। তাহলে আমরা এই ৩ নম্বর যে এই ২টা প্রস্তাবনা থেকে আমরা যেই কনক্লুশনে আসতে পারি যে আমাদের এই বস্তু জগৎ যেহেতু শক্তির একটা রূপ এবং শক্তির যেহেতু বিনাশ বা সৃষ্টি নাই, সুতরাং এই বস্তু জগৎ হচ্ছে
অনাদি অনন্ত, এটার কোনো সৃষ্টিও হয় না, এটার কোনো বিনাশও হয় না। এক্স্যাক্টলি। সৃষ্টি বলে আসলে কিছুর অস্তিত্ব থাকা সম্ভব না, আমরা এই জিনিসটা বলছি। আমাদের সাথে অমিত ভাই চলে আসছে। অমিত ভাই, কি অবস্থা, কেমন আছেন? একটু এই যদি তো কথা আছি। বলেন। হ্যাঁ আছি আসিফ ভাই, আপনি কেমন আছেন? এই তো অমিত ভাই ভালো আছে। আমাদের সাথে ইশারা ভাইয়ের নামটা যে আসলে কি সেটা আমরা জানি না, কিন্তু আমরা ওনাকে ইশারা ভাই ভাই বলি। মিস্টার ইশারা। হ্যাঁ, মিস্টার ইশারা বলি। অমিত ভাই, আপনি যদি এই বিষয় নিয়ে আপনার কি কোনো মতামত আছে এই বিষয়ে? হ্যাঁ, আমি একটা জিনিস শুনছিলাম। আমি ঠিক আলোচনাটা উনি ঠিক কিভাবে করতে চাইছেন আমি সেই জিনিসটা আমি বুঝতে পারিনি, সেই কারণেই আমি আরো এলাম লাইভে। তা প্রথমত হচ্ছে যে উনি একটা কথা বলছিল যে ইলেকট্রোম্যাগনেটিজম বা ম্যাগনেটিজম কিছু একটা জিনিস বলছিলেন। প্রথমত উনি একটা জিনিস দিয়ে শুরু করলেন যে পৃথিবীর যে দুটো মেরু আছে তার সাথে একটা কানেকশন আছে, সেখান থেকে লাইফে চলে গেলেন কিভাবে। আমি আলোচনাটা প্রথমত আমি বুঝিনি। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যখন আহ যখন বিগ ব্যাং বা কোনো কিছুর যখন শুরু বলি, যখন বিগ ব্যাং হয় তখনও কিন্তু ইমিডিয়েটলি আমরা কিন্তু কোন রকম হাইড্রোজেন বা এই অ্যাটম গুলোকে, হাইড্রোজেন, হিলিয়াম বা লিথিয়াম, এই অ্যাটম গুলোকে কিন্তু দেখছি না। প্রথমেই যে সবসময় যে হাইড্রোজেন অ্যাটম ছিল এট দ্য ভেরি বিগিনিং, সেরকম কিন্তু নয়। এটা কিন্তু শুরু হয়েছে পরে। অ্যাটম তৈরি হওয়ার জন্য যে এই যে গোটা মহাবিশ্বকে একটুখানি কুল ডাউন হতে হয়েছিল। তার আগে যেগুলো ছিল সেই কোয়াক, গ্লুয়ন, প্লাজমা, এই সমস্ত জিনিসগুলো ছিল। তা এইটা যেটা যেটা আমাদের যে ইউনিভার্সের যে শুরু, আমাদের ইউনিভার্স বলতে দ্য ইউনিভার্স দ্যাট উই সি, দ্য ভিজিবল ইউনিভার্স, এই ইউনিভার্সটা যেখানে আমরা থাকি, যে ইউনিভার্সটা তিনটে ডাইমেনশন অফ স্পেস আর একটা ডাইমেনশন অফ টাইম দিয়ে তৈরি। এই ইউনিভার্সের শুরু বিগ ব্যাং থেকে। সেটা আমরা এখন অনেক সাবস্টেন্সিয়াল এভিডেন্স আছে, সেই জিনিসগুলো আমরা জানি। কিছু কিছু জায়গাতে হয়তো একটু কন্ট্রোভার্সি শুরু হয়েছে এই গোটা মহাবিশ্বের বয়স কত সেই নিয়ে, কারণ আমরা দেখেছি অনেক কমপ্লেক্স দেখেছি, অনেক কমপ্লেক্স গ্যালাক্সি দেখেছি, যেগুলো একদম প্রাথমিক যুগে শুরু হয়েছে বলে মনে হচ্ছে। সেটা হয়তো হতে পারে না, তাই জন্য হতে পারে যে আমাদের কিছু কিছু জিনিসের হয়তো ধারণা ভুল, যেমন ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার, এই জিনিসগুলোকে নিয়ে হয়তো কিছু ধারণা ভুল, সেগুলো ঠিক আছে। কিন্তু আমি একটা আলোচনা আমি ইশারা ভাইয়ের বুঝিনি, সেটা হচ্ছে উনি হঠাৎ এই ইলেকট্রোম্যাগনেটিজম বা ম্যাগনেটিজম নিয়ে এই অ্যামাইনো অ্যাসিড এই জিনিসগুলো কোরিলেট করছেন কিভাবে, আমি ঠিক এই জিনিসটা বুঝিনি। আচ্ছা, আমাকে যদি 5টা মিনিট সময় দেন, আমি একটু বলি। আচ্ছা, বেশ। আচ্ছা, ফাইন। আমাদের যে একটা নর্মাল একটা উদাহরণ, যে আমাদের হার্ড ড্রাইভ তো একটা ম্যাগনেটিক একটা স্পেকট্রামে কাজ করে, ও তথ্য ধারণ করে এইভাবে। তো এখন হচ্ছে যে আমাদের একটা হিউম্যান ডেভেলপমেন্ট ধরেন। আচ্ছা, ঠিক আছে, ধরলাম। না, আমি ওনার কথা শুনতে পাচ্ছি না। কথা আবার শোনা যাচ্ছে না ইশারা ভাই, আপনার কথা আবারও শোনা যাচ্ছে না। সরি। হিউম্যান ডেভেলপমেন্ট হার্টবিট থেকে শুরু হয়। হার্টবিট শুরু হয় 4 to 48 উইকস এর মধ্যে। ওকে, কিন্তু তার আগে হিউম্যান ডেভেলপমেন্ট শুরু হয়েছে, হার্টবিট থেকে শুরু হয় না। হিউম্যান ডেভেলপমেন্ট যখন থেকে নিষিক্ত হলো তখন থেকেই শুরু হলো। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমি যেটা বলছি যে ও তো তখনও পর্যন্ত ওর মধ্যে কোনো জান আসে নাই, ওর মধ্যে জীবন আসে না, সারাক্ষণই ছিল। যখন হচ্ছে ওভা ছিল, আচ্ছা, এখানে আমি একটু বলি যে কোষিত, হ্যাঁ, মেডিকেল সায়েন্সের দিক থেকে একটু বলি। হ্যাঁ, স্পার্ম তো জীবিত ভাই, স্পার্ম তো জীবিত, মানে আমরা কনসেপচুয়ালে না, যে আমরা একদম যেটা হচ্ছে এস্টাবলিশ মেডিকেল সায়েন্সে, সেখান থেকেই বলি আমি। জীবিত অজীবিত, জীবিত মৃত নিয়ে আলোচনা কেন হইতেছে এখানে? আর এই জিনিসটা তো আরো স্পেসিফিক, যে কোনটা সৃষ্টি, ইশারা ভাই একটা সেকেন্ড, কোনটা সৃষ্টি কোনটা সৃষ্টি না, আমরা কিভাবে দেখে বুঝবো যে এই জিনিসটা সৃষ্টি, এই জিনিসটা সৃষ্টি না? আপনি বলতেছেন ইলেকট্রোম্যাগনেটিক কোনো কিছু, ইলেকট্রোম্যাগনেটিক কোনো কিছু হইলে এটার মধ্যে, এটা হাউ ডু ইউ নো যে ইলেকট্রোম্যাগনেটিক কোনো কিছু হইলে এটা সৃষ্টি, আর ইলেকট্রোম্যাগনেটিক কোনো কিছু না হইলে এটা সৃষ্টি না? আমি ওই জায়গাটাতে যেতে চাচ্ছি। এটা কিন্তু আমার কনসেপ্ট, এটা কিন্তু আমার বিশ্বাস না, মানে আমি কি কনসেপ্ট বলবো, এটা আমার ধারণা। যে জিনিসটা আমি একটা জিনিস ঠিক করে দিই, সেটা হচ্ছে মেডিকেলে যখন থেকে নিষিক্ত হলো, শুধু সেই নিষিক্ত সেই ভ্রূণটাই নয়, তার আগেও ওভা সেটাও জীবিত, যে স্পার্ম সেটাও জীবিত, এটা মেডিকেলি। আপনি যেটা বলছেন সেটা মেডিকেল লিগ, না শুনুন,
আপনি এটা বলছেন সেটাকে বলে মেডিকো লিগালি হ্যাঁ। আমরা কি জিনিসটা চিন্তা করি সেই না জিনিসটা আমি আপনি বলছেন ওইটাই মেডিকো ওইটাই বলছি, লিগালি, আমি যে দ্যাট ইজ ওইটাই ডিফারেন্ট। বলছি ভাইয়া, একটু বলি। সেটা হচ্ছে যে স্পার্ম তো আমার, আর ওভাম হচ্ছে আমার পার্টনারের, ডিফারেন্ট ইস্যুস। আমার পৃথিবীতে আমার বডিতে এবং সে তো 48, পৃথিবীতে আমার বডির বাইরে সে 48 আওয়ার্স পরে মৃত, আর অবশ্যই 48 টু সামথিং 72 আওয়ার্স পর্যন্ত জীবিত থাকতে পারে। ওভামও 3 দিন জীবিত থাকতে পারে, বডির বেশ। বাইরে বা বডির ভিতরে। তাহলে সবাই জীবিত, আমরা এই জিনিসটা বুঝলাম। হ্যাঁ, বেশ, ট্রু তারপর ট্রু। যখন হচ্ছে এরা মিলিত হচ্ছে, তখন হচ্ছে যে সেটাও একটা জীবিত। নতুন জিনিস তৈরি হওয়া শুরু হলো, কিন্তু উইথ হেল্প অফ সামথিং। উইথ With হেল্প help অফ of- সামথিং, উইথ সামথিং মানে হ্যাঁ, জরায়ু থেকে উইথ হেল্প সে অফ, নিয়ে ধরেন তার ডেভেলপমেন্ট। জরার ভিতরে যে পুষ্টিগুলা ছিল, সেই পুষ্টিগুলা থেকে কোষগুলার মানে নানা ধরনের পরিবর্তন হয়েছে, বৃদ্ধি পেয়েছে, জি এই জি জি ধরনের কিছু জিনিস থাকতে জি পারে। জি কিন্তু জি উইথ অফ জি। সামথিং, আপনি যখন এটা একটা রহস্য আরোপ করছেন যে উইথ হেল্প অফ না সামথিং, না 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 না, সামথিং এর ভিতরে আমি তো আমি এখনো একটা রহস্যের গন্ধ এখনো পেয়ে যাচ্ছি। আমার তো ইয়েতেই মনে আছি। হচ্ছে এখানে আল্লাহ বা ভগবান কিছু একটা এসে ঢুকে যাচ্ছে, না ঢুকে না যাওয়ার না চেষ্টা না করছে। না 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 না, আমি ভাই আরো আমাকে স্পেসিফিক একটু করা যায় না কন্টিনিউ ঈশান করতে ভাই? দিবেন প্লিজ? আরো আরো ইয়ে করা যায় না? ধরেন আমরা তো সৃষ্টি সেজগুলোকে বলি যেগুলোর সাথে কোনো না কোনো ডিএটি, কোনো গড় জড়িত, রাইট না ঈশান ভাই? সেটা না। এটাকে আহ, মানে কোনো ডিএটি বা গড় জড়িত না থাকলে ওটা সৃষ্টি হতে পারে? কোনটা ভাইয়া আরেকবার বলবেন? কোনো মানে কোনো একটা জিনিস যেটা যেটা মানুষ বানায় নাই, যেটা উম, যেটা প্রকৃতিগত ভাবে আসে নাই, যেটাকে আনার জন্য তার পিছনে হাত আছে কোনো একটা গড বা ডিএটির, এইটাকে তো না, সৃষ্টি বলা হয়, রাইট? আই ডোন্ট বিলিভ। মানে গড কোনো কিছু বানাইলে ওটা সৃষ্টি না? না, আমি তো আসলে গডের কনসেপ্টটাতেই যেতে চাচ্ছি না, মানে ওটা আমি, ওটা আমার এক আইডিয়াই না। সেকেন্ড ভাই, গড কোনো কিছু আপনি যদি সৃষ্টি থেকে গড আলাদা করে ফেলান, তাহলে ভাই আপনি সৃষ্টির যে কোনো ডেফিনেশনে দেন, ওটা নিয়ে তো আমাদের কনসার্নই নেই। আপনি যে কোনো কিছু বানান, আপনি ধরেন এটা তো আপনার কনসেপচুয়াল একটা ধারণা, রাইট? এটা একটা কনসেপচুয়াল আইডিয়া না? না, আমি ওইটাই শেয়ার করতে চাচ্ছিলাম যে আপনাদের সাথে আবার মিলে কি। বুঝতে পারছি, বাট এটা তো আপনার একটা কনসেপচুয়াল আইডিয়া, এটা তো আপনার মানে আপনি নিজেও এটা বিশ্বাস করেন, এটা জাস্ট আপনার একটা 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 হ্যাঁ, কনসেপ্ট, আমি নিজের একটা ওইটাই বানানো জানতে কনসেপ্ট, রাইট? একটু একটু ওকে বলে ওকে, দেখতে চাচ্ছিলাম যে আপনাদের সাথে হোল্ড ওটা আমার মিলে কিনা। অন ভাই, একটা সেকেন্ড। জি জি। যদি আপনার কনসেপচুয়াল আইডিয়া যেটাকে আপনি ক্যাটাগরাইজ করেন এই নামে যে এটা হচ্ছে সৃষ্টি, এবং ওটার সাথে যদি গড কোনোভাবে রিলেটেড না থাকে, টু বি অনেস্ট ইশারা ভাই, আই এম নট ইন্টারেস্টেড, এটা শুনতেও আমি ইন্টারেস্টেড না। ওকে। আপনি সেটা যদি আমাদের আলোচনা আলোচনার বিষয় না, সেটা আমাদের backstage আলোচনার আলোচনা বিষয় না। যদি করতে চান ইটস ফাইন, এটা ব্যাকস্টেজে আলোচনা করা যায়, বাট এটা লাইভ আলোচনার অংশ না। যদি আপনার সৃষ্টি জিনিসটার সাথে গডের কোনো কানেকশন না থাকে, দেন ওই না, আমার আমরা সৃষ্টি কনসেপ্টের বলতে সাথে যেটার গডের কোনো কথা বলি, কানেকশন নাই। আমি জাস্ট আমার কনসেপ্টটা তাহলে বলতে ভাই চাইছিলাম। তাহলে আমার ওটার সাথে মানে আমি এটা শুনতে আগ্রহী না আসলে। এবং আচ্ছা, এবং আচ্ছা। আমাদের কনক্লুশনটা হচ্ছে, আমাদের আলোচনার কনক্লুশনটা হচ্ছে, যেই সৃষ্টি শব্দটার সাথে গডের কানেকশন আছে, সেই সৃষ্টি বলে কিছু থাকতে পারে না, সেই সৃষ্টি বলে কোথাও কোনো কিছুর অস্তিত্ব নাই। আমি তো আপনি তাই নিজের বলতে মতো উদাহরণ বানাতে পারেন যে ভাই, ঈশ্বর ভাই আপনি নিজের মতো বানাইতে পারেন যে এই এই ক্যাটাগরি থাকলে, যদি এই ক্যাটাগরি থাকে তাহলে এই ধরনের জিনিস না, সৃষ্টি আসিফ ভাই করবে। যেটা বললেন আপনি যে নিজের মতো ঈশ্বর ভাই একটা সেকেন্ড, এরকম নিজের মতো জি। একটা ক্যাটাগরাইজ করে আপনি ওই গ্রুপ অফ জিনিসকে বা গ্রুপ অফ অ্যানিমালকে বা গ্রুপ অফ লিভিং থিংস বা ডেড থিংস যেগুলোই হোক, ওইগুলাকে আপনি সৃষ্টি বলে ডেফিনেশন দিতে পারেন, আপনি এটাকে আখ্যায়িত করতে পারেন, কোনো সমস্যা নেই। ওইটার সাথে যদি গডের কোনো ধরনের কোনো কানেকশন না থাকে, কজ আমরা সৃষ্টি বলতে আমাদের সমাজের বেশিরভাগ মানুষ গডের সাথে কানেক্টেড কোনো একটা জিনিসকে বোঝায় যে জিনিসটা গড বানাইছে অর সামথিং। ওইটা যদি ওটার সাথে যদি আপনার সৃষ্টি মানে যেটা বহুল প্রচলিত সৃষ্টি, সেটার সাথে যদি আপনার সৃষ্টির ডেফিনেশন না যায় এবং ওটার সাথে গডও কোনো ধরনের কোনো কানেকশন না থাকে, তাহলে ভাই টু বি অনেস্ট ঋষারা ভাই আই এম নট ইন্টারেস্টেড, না, কজ এটা আমাদের আলোচনার অংশের মধ্যে নাই আর কি। এবং ফারাজ ভাই, যে জিনিসটা আমরা মানে মোটামুটি ক্রিয়েশন মিথ জিনিসটাই হচ্ছে গিয়ে ধর্ম থেকে আসা জিনিস, যে কেউ একজন ক্রিয়েট করছে, দেয়ার ইজ এ সুপার, দেয়ার ক্যান বি এ সুপার ন্যাচারাল বিইং, আর অনেকগুলা হতে পারে, একজনও হতে পারে। এই কিছু সুপার ন্যাচারাল বিইং এই মহাবিশ্বের ক্রিয়েশনের পেছনে কাজ জি। করছে, এই পুরা কনসেপ্টটাই হচ্ছে একটা ক্রিয়েশন মিথ। আমরা এই ক্রিয়েশন জি। মিথটার এগেইনস্টেই
আমরা দাঁড়াই জি 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 এবং এই যে আসিফ ভাই, যে আমি যে ওনাকে জিনিসটা আরেকটা জাস্ট একটা ছোট প্রশ্ন করি ইশারা ভাইয়া, জি আপনার যেগুলোকে আপনি ক্রিয়েশন বা ক্রিয়েশন বলে নাম দেন বা সৃষ্টি বলে নাম দেন বা ডিফাইন করতে চাচ্ছেন যেগুলোকে, সেগুলোর সাথে গডের কানেকশন নাই, সেগুলো কি সেগুলোর অস্তিত্বে আসার পিছনের কারণটা কি প্রাকৃতিক নাকি অতি প্রাকৃতিক? প্রাকৃতিক সিম্পল, ডেফিনেটলি। প্রাকৃতিক নাকি প্রাকৃতিক? তাইলে ভাই ওটার সাথে সৃষ্টি তাইলে ভাই ওটার সাথে আমাদের কোনো ইয়ে নেই। ওটা প্রাকৃতিক যদি ইয়ে হয়, ট্রান্সফরমেশন হয়, ফাইন, আপনি কিছু ট্রান্সফরমেশনকে আপনি সৃষ্টি বলে ক্যাটাগরাইজ করতে পারেন, বাট ইন মানে মোস্ট অফ দ্য পিপল ওটাকে সৃষ্টি বলে আর কি ইয়ে করবে না, ব্যাখ্যায়িত করবে না। এটা ব্যাকে আমরা হয়তো বা একটা ইন্টারেস্টিং আলোচনা আপনি করতে পারেন, বাট এই লাইভের আলোচনার অংশ এটা না আর কি। আসিফ ভাই, ওকে, প্রাকৃতিক ভাবে অরিজিনেটেড হওয়া কিছু জিনিস কোন সৃষ্টি বলে ডিফাইন করতেছেন, সো আই ডোন্ট থিঙ্ক এটা আমাদের আলোচনার মধ্যে কোনো কিছু অ্যাড করতে পারবে আর কি। আপনার সঙ্গে যদি এটা হয় তাহলে এটা আমাদের আলোচ্য বিষয় না, আমাদের একদম সিলেবাসের বাইরে। ওকে, মানে আমি জাস্ট বলতে চাইছিলাম যে ওই যে সৃষ্টি বললেন তো, দ্যাটস ওয়াই হচ্ছে যে আমি বলতে চাইছিলাম যে আমার কনসেপ্ট একটু শেয়ার করতে চাইছিলাম যে আপনাদের সাথে মিলে কিনা। আচ্ছা, যদি হয়তো যদি অন্য কোনো আমাদের আলোচনাতে আমরা এটাকে আমরা আমাদের আলোচনাতে আলোচনা এটাকে করতে আমরা রূপান্তর হিসেবে সংজ্ঞায়িত করি। রূপান্তর মানে শক্তির রূপান্তরিত রূপই তো আমাদের পদার্থ। আমরা এইভাবে ডিফাইন করি, এইভাবে সংজ্ঞায়িত করি আমাদের আলোচনার সুবিধার্থে, যেন একটা শব্দ আরেকটা শব্দের সাথে মানে ইয়া না করে ফেলে। মানে আমরা যখন আলোচনাগুলা করি, লাইভে আলোচনাগুলা করি, অনেক সময় দেখা যায় একই শব্দের বিভিন্ন অর্থ থাকার কারণে ভুল অর্থ তৈরি হয়ে যায় আমাদের কথার। হ্যাঁ, এটা অ্যাভয়েড করার জন্যই আমরা প্রত্যেকটা শব্দকে খুব ভালোভাবে ডিফাইন করে তারপরে আমরা সামনের দিকে আগাই। যদি এটা না করি তাহলে দেখা যাবে যে এক ট্রু জায়গার শব্দ ট্রু, আরেক না আপনি জায়গায় আপনার হয়ে পয়েন্টে যাচ্ছে। ঠিক আছেন। যেমন ধরেন ধর্ম, এই জিনিসটার এখন ভাই চুম্বকের ধর্ম হচ্ছে আকর্ষণ করা। চুম্বক তার নামাজও পড়ে না, রোজাও রাখে না ভাই, পূজাও করে না, কিছুই করে না। এইটা এই ধর্ম আবার ওই ধর্ম কেমনে হইলো ভাই? চুম্বকের ধর্ম এইটা তো কিছুই করে না, কোনো আল্লাহ খোদা বিশ্বাস করে না, নামাজ রোজা কিছু করে না, কিন্তু আবার পদার্থের ধর্ম আছে, সকল পদার্থ ধর্ম আছে, নাস্তিকদের ধর্ম নাই। তো এই ধরনের এই ধরনের আলোচনা তো আমরা ইন্টারেস্টেড না আসলে। ইনফ্যাক্ট এই জিনিস হয়েছে আমাদের লাইভে। মুমিনা এসে আমাদের বলছে, ভাই বহুবার প্রত্যেকটা জিনিসের ধর্ম আছে ভাই, এই পানির ধর্ম আছে, লোহার ধর্ম আছে, চুম্বকের ধর্ম আছে, হাফনে কই খালি কি ধর্ম নাই? আপনারা কি বোকা! এরপরে যদি সেকেন্ড লাইনে জিজ্ঞেস করবে আল্লাহর ধর্ম কি, তখন আর বেচারা যোগটা বাড়তে পারে না, যোগটা তার কমপ্লিট হয় না। আল্লাহ কি তাহলে অপদার্থ? আল্লাহ যেহেতু কোনো ধর্ম নেই। তো এই জন্য আমরা ধর্ম শব্দটাকে আলাদাভাবে ডিফাইন করি। পদার্থের বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যটাকে আলাদাভাবে ডিফাইন করি, যে চুম্বকের বৈশিষ্ট্য হচ্ছে আকর্ষণ করা, আর মানুষের ধর্ম হচ্ছে ইসলাম, মানুষের ধর্ম হচ্ছে খ্রিস্টানিটি, মানুষের ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। এইভাবে ডিফাইন করে দিলে তখন আমাদের আলোচনাটা মানে মানে জগা খিচুড়ি পাকা যাবে না। এই কারণে আমরা এই আলোচনাগুলা এইভাবে করি। ইশারা ভাই, আপনি কি বুঝতে পেরেছেন আমাদের মানে মানে হ্যাঁ হ্যাঁ, পলিসিটা? আমি বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা, যাই ফারাজ হোক, ভাই, আমি ফারাজ ভাই, তাহলে ওই একটু যে ঘুরে আসি। ফারাজ ভাই, অমিত ভাই তো আছেন, আমি একটু ঘুরে আসি তাহলে। আসিফ ভাই, আপনার কাছে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, তাহলে বলেন, তাহলে আচ্ছা বলেন। ভাইয়া, আমি একটু শেষ করি। আচ্ছা, ফারাজ ভাই, যেহেতু আজকে লাইভের এটা ইয়ে ছিল না, আমি হয়তো একটু বুঝতে ভুল করছি। সেটা হচ্ছে যে আমি ভাবছিলাম যে যে গডের বাইরের কিছু এখানে মানে সৃষ্টির বাইরে বলা যাবে, হোয়াট এভার। একটা দিন হয়তো যে দিন আপনারা ফ্রি থাকেন, তাহলে ওই দিন হচ্ছে যে এই ব্যাপারটা নিয়ে একটু হ্যাঁ, আমরা ব্যাকে থাকেন। আলোচনা করতে পারি, ব্যাক স্টেজে কোনো একটা আলাদা আলোচনা করা যেতে পারে। শিওর। কিন্তু আমার সেটাই। একটা অবজেকশন আছে, আপনি যেভাবে এই জিনিসগুলো ডিফাইন করছেন, যে ধরুন অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিড কি একইভাবে যেভাবে আপনি হার্ড ড্রাইভের কথা বলছিলেন, যেভাবে আপনি কোরিলেট করছিলেন, এইভাবে এই যে দুটো জিনিসের কি ইনফরমেশনটা একই রকম? যদি আমি ইলেকট্রোম্যাগনেটিকের ইয়েটা ফেলি, আপনাকে একটু কার্ভটা ফেলি, তাহলে কিভাবে বলা কার্ভ যেতে পারে। ফেলবেন? কিসের এগেনস্টে কিসের কার্ভ ফেলছেন? না না, আমি যদি ইলেকট্রোম্যাগনেটিকের যে স্পেকট্রামের ইয়েটা আছে, যে মানে ধারাটা আছে, সেটা আচ্ছা, যদি তার আমি সাথে রাখি, তাহলে আমার কাছে মনে হয় একই রকম।
কিভাবে? হাউ হাউ আমি সেটাই জিজ্ঞেস করছি। আপনি কিসের এগেইনস্টে কিসের কার্ভ বানাচ্ছেন, কিসের গ্রাফ না, বানিয়েছেন সেটা আমি বলবেন। আমি যে আপনি কার যেটা বলি, সাথে কার তুলনা করছেন? অ্যামিনো অ্যাসিড না দিয়ে আমাদের কিভাবে তুলনা করছেন এই আমি যদি জিনিসটা? এভাবে বলি যে অ্যামাইনো অ্যাসিড থেকে তো প্রথমে এককোষী প্রাণী হলো, তারপর সেখান থেকে হচ্ছে যে নট এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে, তারপর? আচ্ছা, ভুল হলে আপনি কারেকশন করতে পারেন। আচ্ছা ঠিক আছে, শুনি। আচ্ছা শুনি কি আচ্ছা, বলতে চাইছেন। তারপর তো বহুকোষী প্রাণী হলো। আর প্রাণীর যেই সেল হাউস যেটা বলছি আমরা, সেলের পাওয়ার হাউস মাইটোকন্ড্রিয়াতেও ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আছে। দ্যাটস ওয়াই হচ্ছে যে সে একটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে কখনো কখনো পড়বে। সবসময় পড়বে, সেটা আমাদের সবসময় ইলেকট্রোম্যাগনেটিক ইয়ে চলছে, অ্যাকশন পোটেনশিয়াল তো সারাক্ষণই আছে, যেখানে হ্যাঁ, সেটা সেলের সেটাই মধ্যে আছে, বলছি যে সেলের বাইরেও আছে। আমাদের যে সেখানে যে মরুলা, জারণ বিজারণ ব্লাস্টুলা, প্রক্রিয়াগুলো। গ্লাস্টুলা হলো, মানে হ্যাঁ, আমার নিষিক্ত হওয়ার পরে মরুলা, খুব সম্ভবত 8টা সেল, ব্লাস্টুলা, দেন গ্রাস্টুলা, দেন হচ্ছে গিয়ে যখন একটা টিউব ফর্ম হলো, টিউবের 3টা ভাগ হলো, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। দেন হচ্ছে আমার যখন 4 থেকে 8 সপ্তাহ হার্ট ফর্ম হলো, তখন হার্টে ডিউ টু মাইটোকন্ড্রিয়াল পোটেনশিয়ালস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি শুরু হয়। যখন সেটা আমি না 90 মাইটোকন্ড্রিয়াল মিলিভোল্টে যাবে। পোটেনশিয়াল ঠিক এরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে যে সেলগুলো থাকে তাদের নিজেদের অ্যাকশন পোটেনশিয়াল থাকে। এই অ্যাকশন পোটেনশিয়ালটা তৈরি করার জন্য যে এনার্জিটা আসে সেটা মাইটোকন্ড্রিয়া থেকে আসে। এর True. সাথে ডিরেক্টলি মাইটোকন্ড্রিয়া যে ইনভলভমেন্ট আছে সেরকম নয়। এই যাই হোক, তারপর কিন্তু আপনি কিভাবে কোরিলেট করলেন এই জিনিসটা কিন্তু আমি এখনো বুঝতে পারিনি। আমি কি ওনার কথা শুনতে পাচ্ছি না নাকি কেউ শুনতে পাচ্ছে? সরি, জি এটা ভাইয়া। হ্যাঁ শিওর। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনি কিভাবে কোরিলেট করছেন, কিসের সাথে কিসের গ্রাফ হ্যাঁ বানাচ্ছেন, হ্যাঁ, ওটাই কার্ভ বলছি বানাচ্ছেন? যে আমি যেটা বলছিলেন যে আপনি মেডিকো লিগাল, আর আমি বলছিলাম যে যে তার আগেরটুকুই আচ্ছা ঠিক আছে, টোটালি। শুনি। যে হার্ট তৈরি হয়েছে এনার্জি হ্যাঁ, নিয়ে, হার্ট সেখানে তৈরি হয়েছে, আপনার তারপরে কি হলো? 90 মিলিভোল্টে যদি হার্ট ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ও কাজ শুরু না করে, দেন হচ্ছে যে ও আর জীবিত থাকবে না, ও বডি ওকে শেড করে দিবে। আচ্ছা বেশ। আচ্ছা, তো যখন হার্টের শুরু হলো, দেন হচ্ছে সারা একটা রক্তনালীর স্রোত শুরু হলো, রক্তনালী ডেভেলপমেন্ট হওয়া শুরু হলো, দেন ব্রেইন ডেভেলপমেন্ট শুরু হলো। আমি গ্রসলি বলতেছি, আচ্ছা বেশ বেশ। প্রত্যেকটা জিনিস আমার মনেও না। মানে একটু ফাস্ট ফরওয়ার্ড। হ্যাঁ এটা হ্যাঁ, ফাস্ট ফরওয়ার্ড তারপর করুন। যখন হ্যাঁ, তারপর? যখন হচ্ছে ব্রেন শুরু হলো, তখন ব্রেনের নিজস্ব ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম স্টাবলিশ হলো। তখন হচ্ছে যে আমার কনসেপ্ট যেটা, যারা বিদায় নিচ্ছেন পৃথিবী থেকে, বা পৃথিবীতে যে ফ্রি ফ্লো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম যেগুলো এখনো ফেড আউট হয়ে যায় নাই, তাদের থেকে গ্যাদার করে 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 একটা মানুষ মানে পূর্ণাঙ্গ রূপ পায়। আচ্ছা, এরকম কোথাও পড়েছেন? আমি কোথাও পড়িনি। আচ্ছা তারপর? না, এটা আমি পড়ি না, আমি বলছি আমার কনসেপ্ট, মানে আমার মনে হয়েছে এটা, যে আচ্ছা আমার মনে হয়েছে, আমার কাছে ভাইয়া মনে হয়েছে আপনার যে কাছে একটা কোশ্চেন আছে আমার, জি ইফ ইউ ডোন্ট মাইন্ড। সো আমি আপনার কথা আমি তো সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে না, সো ভুল হলে সরি আমি ভাইয়া। জি সো কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনার কথা শুনে যেটা বুঝতে পারলাম যে আপনি বলছেন যারা the people who are dying, that electric magnetic is basically doesn't fade away আত্মা। and it just basically হ্যাঁ সো আত্মার। আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডটা মানুষের ভিতরে যেটা আছে সেটা এখন আপনি বলতে চাচ্ছেন সেটাই হচ্ছে আত্মা নাকি? তাইলে তো আপনি সৃষ্টি ডেফিনেশন, এক্স্যাক্টলি আপনি তো সৃষ্টি ডেফিনেশন দিচ্ছিলেন, আপনি আত্মার ডেফিনেশন দিচ্ছিলেন এতক্ষণ ধরে। আর যদি এটাকে আপনি আত্মা বলেও থাকেন, ভাই মানুষ তো অনলি প্রাণী না, প্রাণীর জগতের অনলি তো জিনিস না, মানে প্রাণী জগতের অনলি জিনিস না যার ইলেকট্রোম্যাগনেটিক ওয়ে আছে। ওটাকে যদি আপনি আত্মা রিফাইন করেন, তাহলে তো ভাই মানে মানে প্ল্যানেটসেরও আত্মা আছে, প্ল্যানেটসের কি আত্মা থাকে? এক্স্যাক্টলি, হ্যাঁ নিশ্চয়ই। তাহলে তো আমাকে এটা ধরতে হবে যে এই যে যে পোলার রিজিয়নে যে এগুলো আমরা দেখি, কি বলে, অরোরা গুলো দেখি, অরোরা বোরিয়ালিস, অস্ট্রালিস, তাহলে সেখানে তো ইলেকট্রোম্যাগনেটিক ইয়ে আছে। এই ফ্যানটা চলছে, ফ্যানের মধ্যে আছে, ল্যাপটপের মধ্যে আছে। হ্যাঁ সেই হ্যাঁ হ্যাঁ জিনিসগুলো তো আমি তো আত্মা বলতে পারি, তাই না? এবং সোলার সিস্টেমেও তো অনেক হ্যাঁ, ম্যাগনেটিক। আপনি বলতে চাচ্ছেন এগুলো যে মানে এগুলো হচ্ছে সবকিছুই মানুষের যে যে না, বডির ভিতরে যে ইলেকট্রিক এখানে ম্যাগনেটিক। এখানেই এগুলো হচ্ছে যে আমি সবগুলোর ওই যে আত্মা বললাম যে আছে। একটা আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা যদি কেউ খুলে দেখেন, ওখানে হচ্ছে ভাগ আছে। যেমন হচ্ছে 480 থেকে 780 ন্যানোমিটার আমরা দেখতে পাই, বাকিগুলো দেখতে পাই না। কিছু কিছু ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম আমি অনুভব করতে পারি।
ভাই দেখা না দেখার মতো তো ইয়ে নাই তো। আপনি বলছেন যেহেতু এটা আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে, সেহেতু হচ্ছে এটা কি, এটা সেহেতু এটা একটা আত্মা। আপনার সৃষ্টি না না ডেফিনেশন না যে ভাইয়া, আত্মার ইলেক্ট্রোম্যাগনেটিক ডেফিনেশন। স্পেকট্রাম তো বিশাল বড়, আচ্ছা আমি এটার একটা একটা পার্ট কোশ্চেন নিয়ে করি। আমাদের ইয়ে হ্যাঁ, হতে পারে। আমি একটা কোশ্চেন করি ভাই, এই যে আমরা যে মাছ মুরগি এগুলো যে খাচ্ছি, তার মানে কি এগুলোর আত্মা উড়ে বেড়াচ্ছে বা সামথিং লাইক দ্যাট? আহ, যদি আম, আহ, যদি আমার আমার এটা আমার কনসেপ্ট বা আমার ধারণা বলতে পারেন, যখন কাউকে আমরা মেরে ফেললাম বা কেউ মারা গেল, তাহলে তার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা মানে হার্ড ড্রাইভ যেরকম নষ্ট হলে জিনিসটা নষ্ট হয়ে যায়, ঠিক একই রকম ভাবে ফেড আউট হতে থাকে একটা সময় এসে মিলে আসে। কিন্তু ফেড আউট, So- হ্যাঁ এক্স্যাক্টলি। কারণ হচ্ছে যে প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, ওয়েভ লেন্থ আছে, ওয়েভ থাকলো লেন্থ তো, ফেড আউটের কথা হয়েছে। ফেড আউট আমার- থাকলো তো সমস্যা ইয়েটা কি, মানে এটা তার পয়েন্টটা কি মেক হয়? না আমি ওটাই বলতে চাচ্ছি যে ওই যে মানে হার্টের অমিত ভাই যেটা বললেন যে হার্ট ফর্ম হয়েছে, দেন কি হলো, তো আমি ওটাই আচ্ছা বললাম যে ভাইয়া, ভাই, এই এইটার রুল সাথে- গুলা কে বানাচ্ছে? দূর ভাই, এইটার সাথে ইসের কি সম্পর্ক? মানে ধরেন একটা আচ্ছা, একটা আমার ইয়ে একটা প্রশ্ন থাকলো, আছে। একটা হচ্ছে আপনার না ভাইয়া, আমি তো শেষ করে দিতে চাইছিলাম, একটা সেকেন্ড, অমিত ভাই একটা প্রশ্ন second, করলে একটা সেজন্য আমি কনসেপ্টটা বললাম। একটা সেকেন্ড, একটু দাঁড়ান হিসাবে একটা সেকেন্ড। ধরেন এই অমিত ভাইয়ের জন্য আবার এই আলোচনা ঢোকা লাগলো, থ্যাংক ইউ অমিত ভাই। যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থাকলো, খুবই ভালো কথা। এটা 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 বহুদূর ধরে আগাইলো, মরার পর পর্যন্ত ভালো কথা। ফেড আউট হলো এককালে, ভালো কথা। এইটার সাথে মানে সৃষ্টির কি সম্পর্ক আর আত্মার কি সম্পর্ক? এটা তো মনে হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো, মানে আপনি ওয়েভলেন্থ মানে মানে ইলেকট্রোম্যাগনেটিক দিয়ে মানে একটা মানুষ মানে মানে ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো একটা না না আলোচনা হতে ফ্র্যাঙ্কেনস্টাইন যাচ্ছে। না, আপনারা তো ভাইয়া এটা তো যারা আমি ইশারা ভাই, আমার দুইটা প্রশ্ন আছে। জি একটা হচ্ছে অ্যারিস্টটলের আমলে একটা মানে মিথ প্রচলিত ছিল মানুষের ভিতরে, যে মানুষ যে কথাগুলা বলে সেই কথাগুলা মহাবিশ্বে মানে পৃথিবীর বায়ুমণ্ডলে ঘুরে বেড়ায়, সেগুলাকে আবার ক্যাচ করা যাবে, এক সময় ক্যাচ করে সেগুলাকে আবার করা যাবে, মানে জানা যাবে যে কে কি কথাগুলা বলছে, সেগুলা সবকিছু নাকি পৃথিবীতে আছে। একটা সময় এই জিনিসটা হবে, সেটা একটা জিনিস। সেটার একটু মনে হচ্ছে আপডেটেড ভার্সন আপনার কাছ থেকে শুনলাম। সেটা ঠিক আছে। হ্যাঁ, আপনাকে অ্যারিস্টটলের আমার ব্যাপারটা আমি জানি, অ্যারিস্টটলের ব্যাপারটা জানার পরেই আচ্ছা ভাই, উনি যেগুলো জানতাম, বলছে, একটা পরে second, হচ্ছে যে আমার কাছে ভাই, মনে হয়েছে উনি- যে ইট ক্যান বি ট্রু। 2 নম্বর প্রশ্ন আচ্ছা হচ্ছে, ভাই, না উনি যেটা বলছে সেটা ঠিক আছে আসিফ ভাই। ওই যে ওয়েভলেন্থের কথা যেটা বলছে, যে মরার পর আমাদের ইয়ে থেকে রেডিয়েটেড হবে, আলো টালো যাবে বডি থেকে, এটা ট্রু। বাট এটার সাথে ভাই না, আলোর কথা বলি নাই অন্য ভাইয়া। কিছু ভাই যেটাই হোক, আলো বলেন বা রেডিও ম্যাগনেটিক ওয়েভের কথা বলেন, যেটার কথা বলেন যে ওটা থেকে রেডিয়েটেড হবে আমাদের শরীর থেকে, ফাইন। এইটার সাথে সৃষ্টির কি সম্পর্ক, আত্মার কি সম্পর্ক? ফারাজ ভাই, আমার দ্বিতীয় প্রশ্নটা একটু শুনে নেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইশারা ভাই, আপনি কি দীপক চোপড়া নামে কাউকে চেনেন? না দীপক আমি চোপড়া চিনি। ভিডিও টিডিও আপনি কি দেখেন নাই একটাও নাকি? না 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 না, দেখিনি। আচ্ছা, ঠিক আছে অমিত ভাই বলেন, তাহলে ফারাজ ভাই বলেন। দীপক চোপড়ার নেট ওয়ার্থ জানেন আসিফ ভাই? অনেক অনেক অনেক, আমি জানি, এটা অনেক টাকার মালিক সে। বাপ রে, সিরিয়াসলি মানে আপনি, হ্যাঁ আপনি ফ্রাস্ট্রেশনে চলে আসবেন ওর নেটওয়ার্ক শুনলে। যাই হোক, সেটা ব্যাপারটা না। আচ্ছা, আমি এই জিনিসটা বলে মানে ইয়েটা আলোচনা শেষ করবো, হয়তো অনেক বোরিং হয়ে গেছে। তো প্রথমত হচ্ছে, এরকম হেস্টি জেনারেলাইজেশন করার কোনো দরকার নেই, প্রথম কথা। হ্যাঁ, এখানে হচ্ছে কতগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বা এই ধরনের জিনিসগুলো আছে। ইলেকট্রোম্যাগনেটিক অ্যাক্টিভিটি আমাদের শরীরে সবসময় চলছে, যে মাসেল নাড়ানো থেকে শুরু করে, কথা বলা থেকে শুরু করে, আমাদের দেখা, চিন্তা ভাবনা, সেগুলো কতগুলো সিম্পল কতগুলো বায়োকেমিক্যাল রিয়াকশন, এবং তার ফলে কতগুলো অ্যাকশন বা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক অ্যাক্টিভিটি নিঃসন্দেহে সেখানে তৈরি হয়। তার জন্য এই জিনিসগুলো চলে। যে যখন মানুষ মারা যায় তখন কি হয়, তখন প্রথমত ইলেকট্রোম্যাগনেটিক যে অ্যাক্টিভিটিস গুলো সেগুলো বন্ধ হয়ে যায়।
এটিপি ফর্মেশনটা বন্ধ হয়ে যায়, তখন ওই যে অ্যাকশন পোটেনশিয়াল, সেটা ওই অ্যাকশন পোটেনশিয়ালের জন্য যে পোটেনশিয়াল ডিফারেন্সটা দরকার হয় সেটাও আমরা রাখতে পারি না, তখন সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এই জিনিসটা যে রেডিয়েট করে এরকম না, তাহলে কি হয়, তাহলে আমাদের শরীরের যে শক্তিটা থাকে, যে শক্তিটা এতক্ষণ ছিল, সেটা তাপ শক্তি হিসেবে আস্তে আস্তে নির্গত হয়। এবার এই তাপ শক্তিটা কি একটা ইলেকট্রোম্যাগনেটিক একটা ওয়েভ? হ্যাঁ, অবশ্যই সেটা একটা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, সেটা রেডিয়েট হয়। এবার এই জিনিসটাকে এরকম ভাবে ভাবতে পারেন যে সূর্য থেকে আমরা যে আলোটা পাচ্ছি, যে শক্তিটা পাচ্ছি, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা পাচ্ছি, সেটা অনেক কনসেন্ট্রেটেড ওয়েতে পাচ্ছি, অনেক বেশি এনার্জি আছে। যখন পৃথিবী সেটাকে রেডিয়েট করছে, সেটাকে অ্যাবজর্ব করে যখন রেডিয়েট করছে, তখন তার যে এনার্জি যে কোয়ান্টাইজেশনটা সেটা অনেক কম। তা ঠিক সেই রকমই ব্যাপারটা হয় মানুষের ক্ষেত্রে বা অন্যান্য জীবের ক্ষেত্রেও। সেইখানের মধ্যে এই আত্মা বা এই ধরনের কোনো কনসেপ্ট যেরকম হচ্ছে অন্তপক্ষে যেরকম ভাবে আমরা শুনে এসেছি বিভিন্ন ধর্মীয় গ্রন্থে বা যেভাবে ব্যাখ্যা করা হয়, সে তার সাথে এই জিনিসগুলো কিন্তু কোনো রকম সম্পর্ক নেই। প্রথমত হচ্ছে এই আত্মা আমাদেরকে ভাবতে শেখায় না, এই আত্মা আমাদেরকে বেঁচে থাকতে সাহায্য করে না। আর ঠিক এই কারণেই হেনরিয়েটা লাক্স যা সেল নেওয়া হয়েছিল ওই মোটামুটি 1950-এর শতাব্দীতে, ক্যান্সার, তার সার্ভাইকাল ক্যান্সারের সেল যে নেওয়া হয়েছিল এবং যে সেল লাইনটা তৈরি করা হয়, সেই হেলা সেল লাইন সেটা এখনো বেঁচে আছে। সেই হেনরিয়েটা লাক্স কবে মরে ভূত হয়ে গেছে, তার সেই যে সেল লাইন তৈরি করা হয়েছিল, সেই সেল লাইন কিন্তু আমাদের ল্যাবে আজও বেঁচে আছে। এবং অধিকাংশ বায়োটেকনোলজি ল্যাবে এই সেল লাইনটা ব্যবহার হয়, কারণ এই সেল লাইন খুব ভালোভাবে বেঁচে থাকতে পারে, তার কিছু কিছু মিউটেশনস আছে। যাই হোক, যেটা বলার কথা সেটা হচ্ছে যে এই আত্মা বা এই ধরনের জিনিসগুলো যদি এরকম বলেন যে এই সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আত্মা, তাহলে সবকিছু দিয়ে আত্মা আছে। একটা ট্রেনে বা মেট্রো রেলে বা ফ্যানে বা ল্যাপটপে টিভিতে সব জায়গাতেই আত্মা আছে। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে এই যে ইনফরমেশন স্টোরিং যেটা আমরা দেখি, যেটা কম্পিউটার বা এরকম ওয়ার্ল্ডে আমরা যেরকম দেখি, ইনফরমেশন স্টোরিং এই জিনিসটার মধ্যে এরকম জেনারেলাইজ করার খুব একটা প্রয়োজন আছে বলে আমি অন্তত মনে করি না। এটুকুই আমার বলার ছিল। আমি দেখছিলাম যে একটু মানে জিনিসটার থেকে আচ্ছা, আমরা ঠিক কোথাও যেতে আপনি পারছিলাম না, অমিত সেটা ভাই আর আসিফ ভাই একটু পিছিয়ে আছেন, আপনারা এখন দীপক চোপড়ায় পড়ে আছেন। হুম, ইউ শুড গো ফর জর্ডান পিটারসন। আসিফ ভাই, আচ্ছা, ওনার ঠিক আছে। দীপক চোপড়া মার্কেটে বহুত আগে পড়ে গেছে। জর্ডান পিটারসনের কয়েকটা ভিডিও শুনেন। একটু বয়স হয়ে গেছে তো ভাই, ভালো হবে। পুরোনো জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করছি, নতুন আপডেটেড জিনিসগুলো এখনো আমার কাছে পৌঁছায় নাই। কিন্তু আমার যে ফোনটা, আমি যে ফোনটা চালাই, সেই ফোনটা থেকে তো নানা ধরনের ইয়া বের হয়, তাই না? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রেডিয়েটেড হচ্ছে, হ্যাঁ। ম্যাগনেটিক ওয়েভ বের হয়। এখন সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গুলা থেকে কি এই জিনিসটা, মানে আমার ফোনটা যখন নষ্ট হয়ে যাবে তখন কি এইটা জানা সম্ভব হবে? হোয়াটসঅ্যাপে আমি কাকে কাকে আমার নোট ফটো পাঠাইছিলাম, সেটা কি পাওয়া যাবে সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে? ওটার জন্য হোয়াটসঅ্যাপের দরকার আছে নাকি? ওটার জন্য নাদিয়ার সাথে কথা আচ্ছা ভাই, অমিত ভাই, হ্যালো। বলুন, শুনি। হ্যাঁ, শুনছি। জি, আচ্ছা, বলুন। আমরা একটু যেটা হোয়াট আই হ্যাভ ফেসড, যে সেটা হলো গিয়ে আম, আহ, যখন একটা মানুষকে আমরা মৃত ঘোষণা করি, হোয়াট আই হ্যাভ ফেসড, যে সেই মানুষটাকে আমরা যদি তখন আমরা ডেথ কনফার্মেশনের জন্য ইসিজি করি, তো আমরা যদি সাথে সাথে ইসিজি করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা স্ট্রেট লাইন পাই না। তো আপনার কথাটা একদম সত্যি যে এই মৃত। আপনি কি মানে কি ধরনের ডেটের কথা বলছেন? ব্র্যান্ডেড নাকি মানে কোন দেশের কথা বলছেন? ওইটাই, এক্স্যাক্টলি ব্র্যান্ডেড এর যে কথা বলছেন? হ্যাঁ, যখন হচ্ছে একটা মানুষ ব্রেইন ডেথ হয়ে যাচ্ছে, তারপরেও হচ্ছে আমরা যখন হচ্ছে যে ডেথ ডিক্লেয়ার করছি, একটা সার্টেন সময় পর্যন্ত হচ্ছে আমরা পাই না, মানে স্ট্রেট লাইন পাই না। তো এটা ঠিক যে এটিপি তৈরি হওয়া বন্ধ হয়ে যাচ্ছে, ইলেকট্রিক অ্যাকশন পটেনশিয়াল বন্ধ হচ্ছে, সোডিয়াম পটাশিয়াম পাম্প বন্ধ হচ্ছে। ইটস ট্রু, ইটস ভেরি ট্রু। কিন্তু বোধহয় আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে সব সেল একসাথে ডেড হয় না। না, হয় না, সেটা ঠিক কথা। হ্যালো, হ্যাঁ, ঠিক কথা, এটা হ্যাঁ ঠিক কথা বলেছেন। সব সেল তো হ্যাঁ একসাথে ডেড হয় না। এই যেমন হচ্ছে হ্যাঁ আমরা এই হেনরিয়েটা লাক্সের সেলের কথাই বললাম। হেনরিয়েটা লাক্স কবে হ্যাঁ, মরে আমরা ভূত একটা হয়ে গেছে? বলতে পারি, যখন ব্রেন স্টেম ডেথ হচ্ছে তখন হচ্ছে যখন যেটা হচ্ছে আমরা কলোরিমিটার টেস্ট করি, তো হ্যাঁ, পিপল মুভ করছে না,
দেন ডল সাইন চলে যাচ্ছে, দ্যাটস হাবিজাবি। যাই হোক, তখন আমার কাছে যেটা কনসেপ্ট সেটা শেষ করে দিই। সেটা হলো যে ওই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম যেটা আমাদের ব্রেইনে চলছে, ইট কুড ফেড অ্যাওয়ে ধীরে ধীরে। না, ওখানে ওরকম এই ফেড অ্যাওয়ে বলে তো ওরকম হচ্ছে না, এই জিনিসটা জেনারেটই হচ্ছে না। মানে এই জিনিসটা Okay. এই যে যখন যখন হচ্ছে আপনি এরকম, যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে অধিকাংশ এনার্জি আলটিমেটলি কিসে কনভার্ট হয়, কারণ আমরা এই যে কথা বলছি, এই কথা, এই শব্দগুলো, এটা তো একটা এনার্জি, এটা কিসে কনভার্ট হবে? এটা এটা কিন্তু হিটে কনভার্ট হবে আলটিমেটলি। অধিকাংশ And- এনার্জি আলটিমেটলি হিটে কনভার্ট হয়, এখানেও তাই। আমির ভাইয়া, আচ্ছা, আমির ভাইয়া আর যে ইশারা ভাইয়া, তা আপনাদের কাছে ইশারা ভাইয়ের কাছে কোশ্চেন হচ্ছে যে আপনি যে ক্লেম করলেন যেটা ফেড হয়, এটা এটা what is এটার the, পক্ষে আমার কোনো যুক্তি নেই। এটা মেজার করার কি আছে? আপনি কিভাবে এটা না, আমার মানে কোনো মেজার যুক্তি নেই, করবেন, বললাম অথবা তো। এটা কিভাবে প্রমাণ না, না, করবেন? আমি কিন্তু আমারও একটা So it's just a theory. আমার কনসেপ্ট আপনাদের সাথে মিলিয়ে আমার একটা প্রশ্ন আছে, ক্যান উই মেক ইট লেস বোরিং? আমি শেষ করে দেই, না, আমি আজকে চলে যাব। ফারাজ ভাই, আপনি ইয়াটা শেষ করে থ্যাংক দিন। ইউ, আমি থ্যাংক ইউ শেষ আসিফ ভাই। ভাইয়া শেষ আমার একটা একটা কোশ্চেন শেষ একটা প্রশ্ন করে আমি যাই। অমিত ভাইয়া, আমি কিন্তু অনেক আগেই অফ হইতে চাইছিলাম। আমি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করেছিলাম, কেউ আমার কোশ্চেনটাকে পাত্তাই দিল না। আমার এটা খুবই জানা দরকার, কারণ আমার ফোনটা নষ্ট হয়ে গেলে আমার বউ আমার হোয়াটসঅ্যাপ থেকে সেগুলা ছবিগুলো উদ্ধার করে ফেলবে কিনা, এটা তো আমার জানা দরকার ভাই। এটা তো আমি মানে জেনুইনলি I জানতে know চাই। some people যারা বের করে যারা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেকে আমার পাঠানো মেসেজগুলো আপনার উদ্ধার কি নাকি সাথে কোনো কম্পিটিশনে চলে যাবে যে কার কে সুপ্রিমেসি 3 ইঞ্চি কেউ ক্রস করছে কিনা, এরকম তো কোনো সম্ভাবনা নাই। যদি থাকে সেটা ডিফারেন্ট কথা, যদি না থাকে ইউ আর গুড ভাই, ভাই করলে কি আর না করলে কি, আর বাড়ি যার নোট বেরিয়েছে তারাই তো দেশের সেলিব্রিটি। আচ্ছা ভাই, আমি এগেইন সরি যে আমি আসলে ছোট একটা শব্দ শুনে আপনাদের ইয়েটার মধ্যে ইশারা ঢুকে ভাইয়া, পড়ছিলাম। আমি আসিফ ভাইয়াকে একটা কোশ্চেন করে নি, তারপর আপনি একটু কন্টিনিউ করেন। না, আমি শেষ করছি আপু, আপনি বলেন। হ্যাঁ, ভেনাস আপু বলেন আপনি। জি ভাইয়া, আমি সেদিন টু উইক আগে আমি হলাম আসাদ ভাইয়া আর মুফতি ইমরান বিন বশির ভাইয়ার যে লাইভটা দেখছিলাম, ওখানে মুফতি ইমরান বিন বশির ভাইয়া বলেছিলেন যে বিবাহ করার উদ্দেশ্যে কোনো একজন ছেলে, মানে যে ছেলে তাকে বিয়ে করবে, তার ওয়াইফকে পুরা নোট করে চেক করতে পারে। তো তিনি সেটা বলেছিলেন, এন্ড বলেছিলেন যে এটা সবাই হয়তো একসেপ্ট করে না, বাট কিছু কিছু আলেম এটা একসেপ্ট করে। এখন ভাইয়া আমার একটা কোশ্চেনটা হলো ভাইয়া, একটা হাদিস আছে, হাদিসটা হলো হায়াতুস সাহবা মানে কিতাব থেকে, এবং সেটা হলো হযরত আলীর যে একটা পালিত কন্যা বা কেউ ছিল, তাকে হলো খলিফা হযরত ওমর ওমর। বিয়ে করতে চায়, হ্যাঁ বিয়ে হ্যাঁ, করতে চায়, এবং সে বিয়ে করার চাওয়ার জন্য যখন আলীর মেয়ে তার কাছে যায়, তখন সে ওমর কিন্তু তার এখানে পায়জামা লেখা খুলে আছে দেখে। যে হ্যাঁ হ্যাঁ, তিনি পায়জামা খুলে দেখে। হ্যাঁ মেয়েকে পাঠালেন এবং চেক করার জন্য কাপড় উত্তোলন করলেন। তো এটা কি এটাই মিন করে না যে আগে অ্যাকচুয়ালি এটা চেক করার জন্য অ্যালাউড ছিল ইসলামে, কিন্তু এটা সোশ্যালি এখন আনএক্সেপ্টেবল বলে এখন হয়তো অনেকে এটা ডিসএগ্রি করছে? এই জিনিসটা আপনি ওই যে মুশফিক মিনার এরা যখন এই যে এই ইসলামের এই যে শিশুর সাথে এটা যখন তারা এটার জাস্টিফিকেশন যখন দিতে যায়, তখন তারা বলে, কিন্তু বারবার কিন্তু বলে যে এটা চেক করে দেখবে, স্বামী চেক করে দেখবে যে সে নিতে পারে কিনা। কিন্তু কিভাবে চেক করে দেখবে সেটা কিন্তু আমরা তাদেরকে বারবার জিজ্ঞেস করছি। আপনারা আমাদেরকে বুঝায় দেন যে কিভাবে, কে চেক করবে। একসময় তারা বলে স্বামী চেক করবে, একসময় তারা বলে বাবা চেক করবে। এটা কিন্তু আসলে ইসলামে আছে, চেক করে দেখা, যে বিয়ের আগে সেই জিনিসটা চেক করে দেখা। এটা কিন্তু আসলে ইসলামের শাফি মাযহাবে এটা মানে অ্যালাউড যে আপনি চেক করে দেখবেন। মানে মেয়েটাকে পুরো প্রোডাক্ট মানে সেক্স হিসেবে চেক করে নেকেড করে দেখবে, এন্ড তারপর Check করে- পছন্দ না হলে বলবে যে না আমি আসিফ ভাই, বাবা দেখবে না হবু স্বামী দেখবে? এখন এই যে মুশফিক মিনারের মতো যারা এই জিনিসটাকে গোজামিল দিতে চায়, তারা বলে যে বাবা চেক করে দেখবে। আসলে বাবা চেক করে দেখবে না, আসলে ওই যে স্বামী, সে আসলে কেনার আগে মানে মাল খরিদ করার আগে যেভাবে
মানুষ গরুর ভাটে গিয়ে জিনিসটা তো সিমস ফেয়ার আসিফ ভাই, সিমস ফেয়ার না। একদম You are আমি literally buying প্রবলেম something. আসলে ইসলামের কনসেপ্টে যদি আপনি বিশ্বাস করেন এর ভিতরে কোনো প্রবলেম নাই ফারাজ ভাই, এটা একদম মানে যদি জলের আপনি মতো যদি আপনি পরিষ্কার। মোহর ইয়া করেন ফর ইশারাপুর মতো, যদি মোহরটাকে আপনি কোনোভাবে একসেপ্ট করে ফেলান, তাহলে অসুবিধা কি? তাহলে দেখে নিবে না, টাকা দিতেছে দেখে নিবে না? এটা তো মানে একটা ব্যবসায়িক চুক্তি, তাই না? তাহলে তো টাকা দেখে নেওয়াটাই স্পেসিফিক তো অর্গানের টাকা এবং দিচ্ছে, তো স্পেসিফিক অর্গান দেখবে। এবং এটাই 14 না? দিনের রিফান্ড পলিসি, যে আমাদের নবী কিন্তু এই 14 দিনের রিফান্ড পলিসি অ্যামাজনের অনেক অনেক আগে, অনেক বছর আগে কিন্তু আমার নবীজি এটা করে গেছে, যে মানে বিক্রিত মাল ফেরত দেয়া। ঠিক আছে, এখন এই জিনিসটা আসলে আছে, এই জিনিসটা মুশফিক মিনারা তাহলে তো বলতে ভাইয়া, চায়। তাহলে তো আসিফ ভাইয়া দাসী জিনিসটা হচ্ছে একটা স্যাম্পল টেস্টের মতো, তাই না? আপনি কোনো কিছু মানে পার্মানেন্টলি মানে একসেপ্ট করার আগে আপনি একটু স্যাম্পল টেস্ট করলেন, যদি ভালো না লাগে ওইটা সাইডে থাকলো আর কি। না, এটা আপনার সাথে একমত না, কারণ দাসির দাসীদের বিয়ে করার ইয়া নাই। ডাল ভাত, এটা এটা আপনার মানে ডাল ভাত স্ন্যাক্স এর মতো, এটা হচ্ছে আপনি ইচ্ছা হলে খাবেন, নাইলে খাবেন না, ফেলা রাখবেন, এরকম। যেহেতু ইসলামের হ্যাঁ, আলোকে ইংলিশটা। দেড়মোহরটাকে বলা হয় যে নারীদের জন্য হচ্ছে গিয়ে যৌক্তিক অথবা ন্যায্যতা, সেই ক্ষেত্রে আমার কোশ্চেন ছিল যে অধিকার, যদি নারীদের জন্য অধিকার, ন্যায্যতা না। নারীকে ও, অধিকার, নারীদের অধিকার। ন্যায্যতা, হোয়াট এভার, যেহেতু ইসলামে নারীদের ক্যারিয়ার নিয়ে বা উপার্জন ক্ষমতা নিয়ে কোনো ধরনের উৎসাহ দেওয়া হয় না, সেই ক্ষেত্রে সেই নারীটার জন্য তো দেড়মোহরটা অনেক ইম্পর্টেন্ট। আমি ইসলামের আলোকে বলতেছি, সেই ক্ষেত্রে সে একটা মেয়ে যদি 50,000 টাকা দেড়মোহর নিয়ে বিয়ে করে, 5 বছর পরে তার যখন ডিভোর্স হয়ে যাবে, তার তো ওই 50,000 টাকা থাকবে। তো এইখানে না ইসলামের আপু, যৌক্তিকতাটা কোথায়? না আপু, ওটা ইউজ করার পরে ওটার আর প্রাইস বাড়ে আপনি না। তারপর হলো যে ইশারা একটু চিন্তা করে দেখেন তো, ধরেন আপনি মার্কেট থেকে কোনো একটা প্রোডাক্ট কিনলেন, হ্যাঁ, কেনার পরে কখনো দেখছেন ওই প্রোডাক্টের দাম কখনো বাড়ে, মানে ইউজ করার পরে ওই প্রোডাক্টের দাম কখনো বাড়ে, এটা আপনি দেখছেন কখনো? হ্যাঁ, ওরা এটা যে আপনি কিভাবে মানে চান? ওইখানেই এটা তো তো ঘটনা যে ওরা আপনি তাহলে একটা গাড়ি নারীদের কিনলেন, একটা প্রোডাক্ট মার্সিডিজ হিসেবে বেঞ্চ কিনলেন, বলতেছে। আবার কিছু নারী, শিক্ষিত নারী, আমার দেখা বাইরে থেকে পড়ে আসা লাইক উচ্চ শিক্ষিত নারী যারা খুব ভালো মতো কভার করে, ওরা এটাকে কোনো না কোনো ভাবে গোজামিল করে এটাকে বলতেছে ন্যায্যতা, এবং ওরা দেয়ার মানে মানে হাইলি এডুকেটেড, আর এটাকে ওরা ন্যায্যতাই বলতেছে, বাট আই ওরা ক্যান ফিল ইউ আপু, আমিও আর দেখেছি। আর দ্য মেডিকেল ডক্টর লাইক দিস গাই। আরে না, সুন্দর আচ্ছা দেখাচ্ছে পিঙ্ক দাড়ি। আচ্ছা, আমার মনে হয় বেনাস আপুর সাথে আলোচনা শেষ হয়ে গেছে, তাহলে আমি আজকে বিদায় নেই। ফারাজ ভাই আপনি শেষ করে দিয়েন। অমিত ভাই, সাবরিনা আপু, হিকমা আপু, ইশারা আপু আর বেনাস আপু, আপনাদের অনেক ধন্যবাদ। আমি তাহলে আসিফ বিদায় ভাইয়া নিচ্ছি। কনগ্রাচুলেশন।